বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা আমাকে পরিষ্কারভাবে ফোকাস অ্যাডমিশন কোচিংয়ের পেজে পরিষ্কারভাবে দেখতে এবং শুনতে পাচ্ছেন। আমাদের সাথে ইতিমধ্যেই কিছু শিক্ষার্থী জয়েন করে ফেলেছেন। আস্তে আস্তে আশা করি আমাদের শিক্ষার্থীর সংখ্যা বাড়তে শুরু করবে। আমরা সবাই মোটামুটি জানি আমাদের বর্তমানে এইচএসসি পরীক্ষা চলমান, আর এই এইচএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করছেন অসংখ্য শিক্ষার্থীরা। তাদের জন্যই আমাদের আজকের এই ক্লাস। আমাদের আজকের এই ক্লাসটা অল্প কিছুদিন পরেই, আর মাত্র একদিন পরেই, আজকে 7 তারিখ, কালকে 8 তারিখ, অর্থাৎ কালকে 8 তারিখের পরপরই 9 তারিখ হচ্ছে আমাদের আইসিটি পরীক্ষা। আর এই কারণেই একদম শেষ মুহূর্তে আইসিটির একটি সাজেশনমূলক ভিডিও বা ক্লাস নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। ইতিমধ্যেই আমাদের সাথে প্রায় 20 জনের মতো শিক্ষার্থী জয়েন করেছেন। তাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে এই ক্লাসটি তার বন্ধুদের সাথে, বান্ধবীদের সাথে বা সহপাঠীদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। কেননা আপনার এই ফ্রি ক্লাসটির মাধ্যমে আপনি যদি আপনার বন্ধুর সাথে শেয়ার করেন, সেও অনেক অনেক উপকৃত হতে পারবে এবং খুব স্বাভাবিকভাবে সে যেহেতু আপনার পাশেই বসবে হয়তো পরীক্ষার হলে, আপনার জন্য এটা অনেক সুফল বয়ে আনবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করি। দেখতেই পাচ্ছেন আমরা লিখে রেখেছি তথ্য যোগাযোগ প্রযুক্তি রিভিউ অ্যান্ড ফাইনাল সাজেশন ক্লাস। তাহলে ফার্স্টে ভাই আমরা একটা সাজেশন তৈরি করার চেষ্টা করি। আমরা ক্লাসের শুরুতেই একটা সাজেশন দেখার চেষ্টা করব। এরপর আমরা এই সাজেশনের আলোকে সিলেবাসটা ঘন্টা দেড়েক সময় নিয়ে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা একটা সাজেশন বানাই। আচ্ছা, সো খুব স্বাভাবিক কথাবার্তা, সাজেশন বানাতে হলে তো লিখতে হবে। তাহলে চলুন একটু লেখা স্টার্ট করি। আচ্ছা, কি আসতে পারে বলেন তো? আমাদের এই আইসিটি পরীক্ষার মধ্যে কি আসতে পারে? আপনাদের কাছে কি মনে হয় কোনটা বেশি গুরুত্বপূর্ণ? একটু খেয়াল করে দেখেন, আমাদের আইসিটিতে কয়টা সৃজনশীল লিখতে হয়? মোটামুটিভাবে আমরা সবাই জানি আমাদের মূল পরীক্ষাটা হচ্ছে 75 মার্কসের। এটা জানে না এমন কেউ নেই। আর 25 মার্ক হচ্ছে আমাদের ভাইভা বা প্র্যাকটিক্যালে হচ্ছে বাকি 25 মার্ক। এখন এই 75 মার্কে আবার আমরা জানি দুইটা ভাগে ভাগ করা হয়েছে, 50 আর 25-এ। এখন এই যে সিকিউ পার্টটা দেখতে পাচ্ছেন, 50 মার্কের সিকিউ পার্ট, আপনি জানেন এখানে অধ্যায় আছে 5টা অধ্যায় রয়েছে। তাহলে এই 5টা অধ্যায় থেকে আমাকে 5টা সৃজনশীল প্রশ্ন আনসার করতে হবে। ঠিক আছে, তাহলে এখন এই 5টা সৃজনশীল আপনি কোথা থেকে আনসার করতে পারেন? ভাই পরিষ্কারভাবে কথাবার্তা, আমাদের যে প্রথম অধ্যায়টি আছে সেখান থেকে মিনিমাম 2টা সৃজনশীল থাকবে। এখন এই প্রথম অধ্যায় সৃজনশীলের সাথে একটু খেয়াল করে পরীক্ষার হলে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ভাই এই যে আমাদের প্রথম অধ্যায় সৃজনশীল, এটার সাথে দ্বিতীয় অধ্যায়ের একটা লিঙ্ক আপ তৈরি হতে পারে। আমাদের দ্বিতীয় অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্ন, সেইটার একটা লিঙ্ক আপ তৈরি হতে পারে। দ্বিতীয় অধ্যায় থেকেও 2টা সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি। দ্বিতীয় অধ্যায় থেকেও মিনিমাম 2টা সৃজনশীল আপনি পেতে পারেন। তারপরে আছে 3 নম্বর চ্যাপ্টার। 3 নম্বর চ্যাপ্টারের আবার রয়েছে 2টা ভাগ। আপনারা সবাই জানেন, একটা সংখ্যা পদ্ধতি, একটা ডিজিটাল ডিভাইস। গুরুত্ব দিতে হবে কোনটাতে আমি স্পষ্ট করে আপনাদেরকে বলে দিচ্ছি। যারা ক্লাসটা করছেন ভাই, 3 নম্বর চ্যাপ্টারের ডিজিটাল ডিভাইস এই জায়গাটুকুতে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এখান থেকেও 2টা সৃজনশীল থাকবে। 4 নম্বর অধ্যায় থেকে আমাদের অতি পরিচিত HTML, এখান থেকে একটা সৃজনশীল আসার সম্ভাবনা রয়েছে। এখন খেয়াল করে দেখেন, আমাদের মোটামুটি প্রায় 60টা সৃজনশীল হয়ে গেছে। 5 নম্বর চ্যাপ্টার থেকেও 2টা সৃজনশীল থাকবে। তাহলে এই যে এই জায়গাটুকু দেখতে পাচ্ছেন, 5 নম্বর থেকে যে 2টা আসবে, প্রোগ্রামিং থেকে যে 2টা আসবে কনফার্ম, আমাদের এই জায়গাটুকুতে অথবা এখানে একটা সৃজনশীল কমবে। এই হচ্ছে কথাবার্তা। ঠিক আছে, মোটামুটি এই হচ্ছে ফরম্যাট। এখন আপনাকে যেটা করতে হবে, কোন কোন টপিকগুলো এখন পড়তে হবে ভাই। ফার্স্টেই আপনি কষ্ট করে 3টা টপিক আমি আগে বলি, একটু পড়ে যেতে হবে। আমাদের সবার অতি পরিচিত ডি মর্গানের সূত্র। আমি জানি আমার লেখারও প্রয়োজন নেই, আপনারা প্রত্যেকে ডি মর্গান সাহেবের সূত্রগুলো খুব ভালো করে পারেন। যারা ভাই ডি মর্গানের সূত্র পারেন না, দয়া করে বইটা খুলে মুখস্থ করা শুরু করেন। যদি পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপে ক্লাসগুলো আছে, সেখান থেকে ক্লাসটা দেখেন, নাহলে মুখস্থ করেন। আপনি খুব ভালো করে জানেন এ বি তার উপর কি আছে হোল বার সমান এ বার প্লাস বি বার।
আমি নিশ্চিত আপনারা এই সূত্রটার সাথে সবাই পরিচিত। এর পরবর্তীতে আপনি খুব ভালো করে জানেন a প্লাস বি হোল বার সমান সমান a বার ইন্টু বি বার। এই সূত্রটা প্রমাণ সহ মুখস্থ করে যাবেন। এর পরবর্তীতে রয়েছে এনকোডার। আমি নিজে আমাদের এই ফেসবুক পেজ থেকে এটি ফ্রি ক্লাসে নেওয়ার মধ্য দিয়ে আপনাদেরকে পড়িয়েছিলাম। ডিকোডার কষ্ট করে ভাই ডিকোডার পড়ে যেতে হবে। এর পরবর্তীতে কি আছে ভাই? অ্যাডার। আমরা সবাই জানি এগুলো হচ্ছে সমন্বিত বর্তনী, এগুলো হচ্ছে বিভিন্ন সমন্বিত বা সমবায় বর্তনী। এই সমবায় বর্তনী ডিকোডার এবং অ্যাডারের মধ্যে কি আসতে পারে? হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন। এগুলো ভাই আমাদের 3 নম্বর চ্যাপ্টারের দ্বিতীয় যে পার্টটি আছে, কথা বোঝার চেষ্টা করুন পরিষ্কারভাবে। 3 নম্বর চ্যাপ্টারের দ্বিতীয় পার্ট ডিজিটাল ডিভাইস, সেখান থেকে ভাই আপনারা প্রয়োগে বা উচ্চতর দক্ষতাতে এটা পাবেনই। এই 3টা টপিকের ডি মর্গান সাহেবের সূত্র, ডিকোডার এবং অ্যাডার যেই কোনো একটা পাবেনই, গ্যারেন্টেড কথাবার্তা। প্রথমত আসেন, এরপর আমাদের আগে একটা পার্ট আছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। এটা আপনারা মোটামুটি সবাই পারেন। সেখান থেকে প্রশ্ন যদি একটু সহজ হয়, 2-এর পরিপূরক এটা দিতে পারে, 2-এর পরিপূরক এইটা আসতে পারে। আর অনেকে বলবেন তাহলে কি রূপান্তরের দরকার নেই? ভাই রূপান্তরের দরকার আছে। রূপান্তরটা আসে মূলত এমসিকিউতে, আচ্ছা ওকে, রূপান্তরটা আসবে ভাই এমসিকিউতে অথবা জ্ঞানমূলক অনুধাবনে আসতে পারে, অর্থাৎ খুব ছোট জায়গাতে এগুলো আসবে। তাহলে এই হচ্ছে মোটামুটি 3 নম্বর চ্যাপ্টার। কষ্ট করে নিজেকে একটু জিজ্ঞেস করেন 3য় চ্যাপ্টার থেকে এগুলো পারেন কিনা, 3য় চ্যাপ্টার থেকে এই টপিকগুলো আপনি পারেন কিনা। যদি পারেন তাহলে 2টা সৃজনশীল মিনিমাম আপনি অ্যান্সার করে আসতে পারবেন। তাহলে ভাই কথা হলো 3 নম্বর চ্যাপ্টারটা নিয়ে। এর পরবর্তীতে আমরা চলে যাব 4 নম্বর চ্যাপ্টারে। প্রথম দ্বিতীয় নিয়ে একটু সহজ, যেহেতু আমি পরে আসবো। আসেন এবার 4 নম্বর চ্যাপ্টারে যাই। 4 নম্বর চ্যাপ্টারে কি আছে? 4 নম্বর চ্যাপ্টারে আছে HTML। 4 নম্বর চ্যাপ্টারে আছে HTML, আমাদের সবার জানা আছে। প্রথমেই HTML চ্যাপ্টারটা খুলেই আপনি যে জিনিসটা পাবেন ওয়েব পেজ। আপনি কি পাবেন ভাই? ওয়েব পেজ। আপনি পাবেন ওয়েবসাইটের মধ্যে আমি নিশ্চিত আপনারা সবাই জানেন 2টা ভাগ আছে। ওয়েবসাইটের মধ্যে আমি একটু এপাশে লিখছি, ওয়েবসাইটের মধ্যে আছে ভাই 2টা ভাগ। কষ্ট করে আমাদের কমেন্ট বক্সটা ফাঁকা পড়ে আছে, আপনারা বলেন ওয়েবসাইটের 2টা ভাগ কি কি? আমি নিশ্চিত আপনারা সবাই পারেন। ওয়েবসাইটের 2টা ভাগ আছে, বলেন একটু কষ্ট করে ওয়েবসাইটের এই 2টা ভাগ কি কি একটু বলেন। আমি এই পাশটা মুছে নিচ্ছি, আমরা একটু কষ্ট করে এই পাশটা মুছে নিব এবং এই পাশেই হচ্ছে আমাদের চ্যাপ্টার 4-এর সাজেশনটা লিখে ফেলবো। আচ্ছা, সো আমাদের এখানে হচ্ছে ওয়েবসাইট রয়েছে, আমি নিশ্চিত আপনারা সবাই সেটা জানেন। ওয়েবসাইটের 2টা ভাগ, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ভাইয়া স্ট্যাটিক ওয়েবসাইট, আমরা সবাই পারি। আরেকটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এই যে স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইট, এই দুইটার পার্থক্য একদম সবাই পরিষ্কার করে লিখতেছে ভাই স্ট্যাটিক আর ডাইনামিক। ভাই এই স্ট্যাটিক আর ডাইনামিকের দয়া করে 4টা পার্থক্য পড়ে যাবেন। স্ট্যাটিক আর ডাইনামিকের 4টা পার্থক্য পড়ে যাবেন অনুধাবনের জন্য। ঠিকঠাকভাবে যদি 4টা পার্থক্য পড়তে পারেন স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইটের, আপনি মিনিমাম 4 মার্ক অ্যাচিভ করতে পারবেন। একদম সহজ কথা। 4টা বৈশিষ্ট্য 2টা মার্ক আপনি পাবেন। এরপর আমরা জানি HTML লেখার জন্য হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আছে কিছু ট্যাগ। কি আছে ভাই? ট্যাগ। এই ট্যাগগুলোর মধ্যে কয়েকটা আপনাকে একটু আলাদা করে শিখে যেতে হয়, ঠিক আছে? বিভিন্ন রকম ট্যাগ আসতে পারে, ঠিক আছে? এন্ডিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগ, তারপরে হচ্ছে অনেক রকমের ট্যাগ আছে। ট্যাগগুলো দেখে যাবেন এমসিকিউর জন্য। ট্যাগগুলো আসে কোথায়? এমসিকিউতে। এর পরবর্তীতে আপনারা দেখবেন, আমরা জানি কোনো একটা লিঙ্ক কিভাবে অ্যাড করা হয়, এগুলো আসে আবার আমাদের কোন পার্টটাতে? আমাদের অনুধাবনে। তাহলে খেয়াল করেন, স্ট্যাটিক ডাইনামিক অনুধাবনের জন্য ট্যাগগুলো একবার সবগুলো একটানে পড়ে যাব। এমসিকিউর জন্য লিঙ্ক যোগ করা, এইটা আসে হচ্ছে আমাদের অনুধাবনে। আর
একটা প্রশ্নই বারবার। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনারা দয়া করে আমাদের যে বোর্ডগুলো আছে HTML এর বোর্ডগুলোর প্রশ্ন ঘেটে দেখেন, এক প্রশ্নই বারবার করে, সেটা হচ্ছে টেবিল। একটা টেবিল তৈরি করো, একটা টেবিল তৈরি করো। কষ্ট করে, আমি জানি আপনারা সবাই এটা পারেন, তারপরও একটা টেবিল সুন্দর করে ভাই, সুন্দর করে তৈরি করে মুখস্থ করে যাবেন। আপনি জিজ্ঞেস করতে পারেন, ভাই টেবিলটা কেমন হবে? টেবিলটা হবে 3 জন শিক্ষার্থীর। কতজন শিক্ষার্থীর ভাই? 3 জন শিক্ষার্থীর। এই 3 জন শিক্ষার্থীর টেবিলটার মধ্যে অবভিয়াসলি তাদের কিছু জিনিস থাকবে। প্রথমত তাদের রোল থাকবে, 1 2 3 রোল থাকবে। তারপর তাদের নাম থাকবে। এর পরবর্তীতে তাদের এক্সামিনেশনে তারা কিভাবে রেজাল্ট করলো, অর্থাৎ কেউ পেয়েছে, সাবজেক্টও লিখতে দিতে হবে, সাবজেক্ট না লিখলে হবে না, সাবজেক্ট, ঠিক আছে। কেউ হয়তো ম্যাথে 80 পেয়েছে, 70 পেয়েছে, 40 পেয়েছে, এইরকম 3 জন শিক্ষার্থীর জন্য একটা টেবিল তৈরি করতে হবে। লাস্ট যে জিনিসটা আপনাকে একটু দেখে যেতে হয় সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং, নিজেকে জিজ্ঞেস করেন এই টপিকগুলো পারেন কিনা, চতুর্থ চ্যাপ্টার থেকে এই টপিকগুলো সুন্দরভাবে পারেন কিনা, কষ্ট করে একটু দেখার চেষ্টা করেন। আমাদের আজকে ভাই সাজেশন ক্লাস, আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে বিস্তারিত আলাপ আলোচনা করব ভাই, এমন সময় নেই। আপনার নিজেকেই এই টপিকগুলো আস করতে হবে যেগুলো আমি পারি কিনা। 3 নম্বর চ্যাপ্টার থেকে এই টপিকগুলো, 4 নম্বর চ্যাপ্টার থেকে ডাইনামিক এবং স্ট্যাটিক ওয়েবসাইটের পার্থক্য, বিভিন্ন প্রকার HTML ট্যাগ, এর পরবর্তীতে কিভাবে লিঙ্ক যোগ করতে হয় সেটা, একটা টেবিল তৈরি করো 3 জন শিক্ষার্থীর জন্য, যেখানে তার রোল আছে, নাম আছে, রেজাল্ট আছে, সাবজেক্ট আছে, এবং এগুলো প্রত্যেকটা সুন্দর করে টেবিল আকারে পাঠতে হবে আপনাকে। একদম চমৎকার কথাবার্তা। ইতিমধ্যেই আমাদের তাজরিন আক্তার আপু লিখেছেন, ভাই পারি, হ্যাঁ ঠিক আছে, ক্লাউড কম্পিউটিং 2nd চ্যাপ্টার, আচ্ছা ওকে, 2nd চ্যাপ্টার হলেও এইটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান সময়ে ক্লাউড কম্পিউটিং অনেক ইম্পর্টেন্ট হয়ে উঠেছে, তাই এখানটাতে এটা আসতে পারে। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের 2য় এবং 4র্থ চ্যাপ্টার। এবারে আমরা একটু কষ্ট করে 5ম চ্যাপ্টার, আমাদের অনেকের কাছেই 5ম চ্যাপ্টারটা আনসার করব না এমন একটা চ্যাপ্টার, কিন্তু তারপরও আমাদেরকে একটু দেখতে হয় 5ম চ্যাপ্টারে কি আসতে পারে, 5ম চ্যাপ্টার থেকে কি আসতে পারে। ফার্স্টে 5ম চ্যাপ্টারের প্রশ্নটা আপনাকে বুঝতে হবে। এই যে প্রশ্নটা আসবে 5ম চ্যাপ্টার থেকে, যে প্রশ্নই আসুক আপনার মাথার মধ্যে গেঁথে নিতে হবে। প্রশ্নটা শুধু আপনার একার জন্য করতেছে না, প্রশ্নটা শুধু নটরডেম কলেজের জন্য হচ্ছে না, প্রশ্নটা শুধু রাজুক, রেসিডেন্সিয়াল, ঢাকাতে নাম করা হলিক্রস এই জাতীয় কলেজের জন্য প্রশ্ন হয় না, প্রশ্নটা সবার জন্যে করে। অর্থাৎ ঢাকা বোর্ডের যত শিক্ষার্থী আছে সবার জন্য প্রশ্ন হয়, চট্টগ্রাম বোর্ডে যতজন শিক্ষার্থী আছে সবার জন্য প্রশ্ন হয়। সো আপনাদের অনেকের মধ্যেই একটা ভয় আছে যে 5 নম্বর চ্যাপ্টার থেকে ভাই আনসারই করব না। ভাই বিলিভ করেন, প্রশ্নটা যেহেতু সবার জন্য হচ্ছে, তাই আপনার ওই নটরডেম কলেজের অসম্ভব কঠিন প্রশ্ন, রাজুকের অনেক কঠিন প্রশ্ন এরকম হবে না। সবাই পারবে এমন প্রশ্নই আসবে, সবাই পারবে এমন প্রশ্নই আসবে। তাহলে দেখেন 5 নম্বর চ্যাপ্টারটা আপনি প্রথম থেকে ধীরে সুস্থে আগান। কী কী আছে 5 নম্বর চ্যাপ্টারে আপনি খুব ভালো করে জানেন। 5 নম্বর চ্যাপ্টার শুরু করলেই আমাদের প্রোগ্রামিংয়ের শুরু করে, তবে প্রোগ্রামিং শুরু করার আগে ওই কম্পিউটারের অনেক প্রজন্ম বলে যায়, মনে আছে নিশ্চয়ই, কম্পিউটারের অনেকগুলো প্রজন্ম বলে যায়। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, অনেকেই এগুলো মুখস্থ করে নাই বা এগুলো MCQতে আসে, এগুলো MCQতে আসবে। সো আপনার ওইটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ফার্স্টেই খুব ভালো করে একদম সহজ একটা জিনিস আছে, আপনি ওইটা একটু দেখে যাবেন, কম্পাইলার আর ইন্টারপ্রিটার, এদের ডিফারেন্স। আবার আপনার ভাবার কোনো দরকার নাই যে এদের ডিফারেন্স পড়ে আমি অনেক মার্ক পেয়ে যাব, না, এদের ডিফারেন্সটা পড়ে গেলে আপনি 2 মার্ক পাবেন। কম্পাইলার আর ইন্টারপ্রিটারের পার্থক্য অনুধাবনে আসতে পারে, অনুধাবনে এই প্রশ্নটা থাকতে পারে এবং সেখানে আপনি 2 মার্ক খুব সহজেই অ্যাচিভ করতে পারবেন। কম্পাইলার, ইন্টারপ্রিটার, এদের মধ্যে ডিফারেন্সটা, পার্থক্যটা একটু দেখতে হবে। এরপর আমাদের ফ্লো চার্ট রয়েছে, আমাদের ফ্লো চার্ট, ঠিক আছে, ওকে। এই যে আমাদের এই ফ্লো চার্ট বা অন্যান্য যে জিনিসগুলো রয়েছে, অর্থাৎ হচ্ছে আমরা ধারাবাহিকভাবে ডায়াগ্রাম তৈরি করে করে হচ্ছে এগুলো দেখাই। এখানে এই যে আমাদের এই চার্টগুলো করে করে এগুলো দরকার হয়, আপনাকে মাথায় রাখতে হবে 2টা সৃজনশীল আসতেছে 2টা, তার মধ্যে একটাতে এইটা থাকবে, আরেকটাতে থাকবে সি প্রোগ্রামিং, আরেকটাতে সি প্রোগ্রামিং থাকবে আমাদের।
আচ্ছা, এখন এই যে সি প্রোগ্রামিং থাকতেছে, সি প্রোগ্রামিং এর কোন পার্টটা আসার সম্ভাবনা বেশি আছে? ভাই সি প্রোগ্রামিং এর ভিতরে আপনারা নিশ্চিতভাবে জানেন আমাদের স্টেটমেন্ট বলে একটা ব্যাপার ছিল। আমাদের স্টেটমেন্ট বলে একটা ব্যাপার ছিল, যারা পড়েছে নিশ্চিতভাবে জানে যেখানে হচ্ছে সেমিকোলন থাকবে, সেটা হচ্ছে স্টেটমেন্ট। আপনি হয়তো ভেবে বসে আছেন ভাইয়া কি ইনপুট স্টেটমেন্ট আউটপুট স্টেটমেন্ট নিয়ে কথা বলবেন কিনা? উত্তর হচ্ছে না, এগুলো না। আপনার সামনে আরেকটা স্টেটমেন্ট ছিল, সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্ট, কন্ট্রোল স্টেটমেন্টের ভিতরে, কন্ট্রোল স্টেটমেন্টের ভিতরে আপনি মনে করে দেখেন কি পড়ছেন কন্ট্রোল স্টেটমেন্টের ভিতরে। সেখানে আপনি দুইটা জিনিস পড়ছেন, একটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। মনে করে দেখেন, মনে করে দেখেন কন্ডিশনাল। আচ্ছা আমি নিচে লিখি, হ্যাঁ লটা নিচে দিলাম, ওকে। কন্ডিশনাল, দুঃখিত লেখাগুলো তো মুছে গেল, একটা সেকেন্ড সময় দিতে হবে আমাদেরকে। তথ্য প্রযুক্তির ক্লাস করতে এসে নিজেই তথ্য প্রযুক্তিতে দুর্বল হয়ে পড়ছি। আচ্ছা আবার হচ্ছে আমাদেরকে আচ্ছা আমরা একটু সময় নিচ্ছি। কুতুব ভাই, ও কুতুব ভাই কই গেল? স্লাইড দে, স্লাইড চলে গেছে। আচ্ছা, সো যেটা নিয়ে কথা বলছিলাম, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, স্টেটমেন্টের ভিতরে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ওকে। সো যেটা বলছিলাম, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট সেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট এইটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর পরবর্তীতে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের পরে আছে হচ্ছে সেখানে লুপিং। আপনাদের নিশ্চয়ই মনে আছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট এবং আছে হচ্ছে ভাই লুপ। কন্ডিশনালের মধ্যে পরিষ্কার আমরা হচ্ছে ক্লাসে খুব ধীরে সুস্থ আলোচনা করেছি। ইফ আপনি দেখেছেন, ইফ এলস, এলস ইফ, এই তিনটা, জাস্ট এই তিনটা। কেউ কেউ বলতে পারে ভাই সুইচ, ভাই দরকার নাই, কোনো দরকার নাই, যেটা সহজ ওইটাই পড়ে যান পরীক্ষার আগে। ইফ, ইফ এলস, এলস ইফ, ইফ এলস, এলস ইফ, এই তিনটা কষ্ট করে একটু রিভাইজ দিয়ে যান, কষ্ট করে একটু রিভাইজ দিয়ে যান। আপনি বলবেন ভাই আগে তো বহুত কিছু পড়েছিলাম, এই যে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের নামকরণ কীভাবে করতে হয়, তারপর হচ্ছে ডেটা টাইপ এটা পড়েছি, ফরম্যাট স্পেসিফায়ার এটা পড়েছি, তারপর হচ্ছে ব্যাকস্ল্যাশ এগুলো পড়েছি। এগুলো সব কিছু, এগুলো প্রত্যেকটা জিনিস আপনার আসতে পারে হচ্ছে জ্ঞানমূলক আর অনুধাবনে, বাট প্রয়োগে আর হচ্ছে উচ্চতর দক্ষতাতে যেইটাতে আমরা আটকাই সেখানে এগুলো কিচ্ছু আসবে না, সেখানে এগুলো কিচ্ছু আসবে না। এই ভ্যারিয়েবলের নিয়ম টিয়ম এগুলো কিচ্ছু আসবে না সেখানে। অর্থাৎ আমাদের 3 নম্বর আর 4 নম্বর প্রশ্নে আসতে পারে কন্ডিশনাল থেকে আর লুপ থেকে। লুপের মধ্যে আমরা সবাই খুব ভালোভাবে হচ্ছে ফর, তারপর হচ্ছে হোয়াইল, এগুলো ডু হোয়াইল, এগুলো অনেকগুলো দেখেছি। সো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে আছে অ্যারে, এর পরবর্তীতে আছে ফাংশন, অ্যারে আর ফাংশন, বা অ্যারে ফাংশন এগুলো সব কিছু হচ্ছে এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। কষ্ট করে এবং কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট এবং লুপিং এই দুইটা ভালো করে দেখে যাবেন, তাহলে মোটামুটিভাবে 5 নম্বর চ্যাপ্টারটা আপনি পেরে যাবেন। খুব সহজ কথাবার্তা, ফার্স্টে কম্পাইলার ইন্টারপ্রেটারের পার্থক্য, এর পরবর্তীতে হচ্ছে আপনি যেন ডায়াগ্রাম আঁকতে পারেন সেটা, এর পরবর্তীতে হচ্ছে সি প্রোগ্রামিং থেকে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টটা।
এগুলোই ভালো করে রিভিশন দিতে হবে। তাহলে এই হচ্ছে ভাই 5 নাম্বার চ্যাপ্টার নিয়ে কথাবার্তা। এরপর আমাদের যারা একটু দুর্বল শিক্ষার্থী আছেন তাদের অতি সহায় যে চ্যাপ্টারটা, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2। তাহলে আসেন এই চ্যাপ্টার 1, 2 নিয়ে কথা বলি। এখন অনেকে বলবেন এগুলো নিয়ে কথা বলার কি আছে, চলেন একটা রিভিশন দিয়ে ফেলি, কারণ এগুলো কিছুটা বড় বড় টপিক। 1 নম্বর 2 নম্বর হচ্ছে একদম সহজে পড়ে পড়ে। আচ্ছা, আইসিটিতে সিকিউয়ের মানে অনেকে বলতেছে সিকিউয়ের চেয়ে এমসিকিউ কঠিন হয়। এমসিকিউতে খুব বেশি হচ্ছে আমাদের যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে ভাইয়া আমাদের 1 নম্বর আর 2 নম্বর চ্যাপ্টার। তাহলে চলেন আমরা 1 নম্বর আর 2 নম্বর চ্যাপ্টারটা একটু রিভিশন দিয়ে ফেলি। আশা করি সবার কাছে এ কঠিন 3 চ্যাপ্টারের হচ্ছে সাজেশনটা ক্লিয়ার। দয়া করে ভাই এই টপিকগুলা রিভিশন দিয়ে যাবেন। আপনি নিশ্চিত থাকতে পারেন এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে এবং এই টপিকগুলো রিভিশন দিয়ে যান। এবং আমি বারবার আপনাদেরকে বলার চেষ্টা করছি, ফর, ঘ আর ঘ, প্রয়োগ আর হচ্ছে আমাদের উচ্চতর দক্ষতা, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতাতে এগুলো আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। সো দ্যাটস ওয়াই এই টপিকগুলো যেন বাদ না যায়। আপনার যেখান থেকেই পড়েন, আপনি হচ্ছে আমাদের কি বলা যেতে পারে মাহবুবুর রহমান স্যারের বই পড়েন, প্রফেসর মুজিবুর রহমান স্যারের বই পড়েন, অথবা আপনি হচ্ছে আমাদের বোর্ড বই যেটা পড়েন সেখান থেকে পড়েন না কেন, প্লিজ এই টপিকগুলো দেখতে হবে। এবার আসেন একটু দ্রুততার সাথে চ্যাপ্টার 1 আর 2 একটু রিভাইজ করি। আমরা খুব ফাস্ট রিভিশন দিব, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলেই পারবেন। ফার্স্টে ইন্টারনেট। আপনাদের নিশ্চয়ই মনে আছে ইন্টারনেট। আমাদের ইন্টারনেট কত সালে আবিষ্কার হয়েছিল? মুখস্থ কথাবার্তা 1969 সালে আবিষ্কার হয়েছিল। 1969 সালে এটা আবিষ্কারের মধ্য দিয়ে শুরু হয়েছিল তৃতীয় শিল্প বিপ্লব। আমরা সবাই জানি প্রথমে নাম ছিল আরপানেট। সহজ সহজ কথাবার্তা কিন্তু আসবে, সহজ কথাবার্তা এমসিকিউতে দিবে। 1982 সালে টিসিপি আইপি ব্যবহার শুরু করেছে। টিসিপি মানে কি আমরা সবাই পারি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। একটু বলেন তো, টিসিপি আর আইপি যদি লুকাতে চাই কি ব্যবহার করব? বলে ফেলেন। 1990-তে আরপানেট বন্ধ হয়ে গেছে, ইন্টারনেট চালু হয়েছে। 1990-তে আরপানেট বন্ধ হয়, ইন্টারনেট নামে পুরোপুরি ওয়ার্ল্ডে এটির পরিচিতি লাভ করে বা স্টার্ট করে। বাংলাদেশে আসছে 96-তে। ভাই এটা কোথায় আসতে পারে? 2 মার্কের জন্য অনুধাবনে আসতে পারে। তাহলে এবার আপনার প্রশ্ন, ভাই প্রথম অধ্যায় থেকে এগুলো যদি অনুধাবনে আসে, জ্ঞানমূলকে কি আসবে? ভাই প্রয়োগ আর হচ্ছে উচ্চতর দক্ষতাতে কি আসবে? ভাই আপনার নিশ্চয় মনে আছে ক্রায়োসার্জারি, আপনাদের সবার মনে থাকার কথা ক্রায়োসার্জারি। আপনার নিশ্চয় মনে আছে বায়োমেট্রিক্স, আপনাদের মনে থাকার কথা বায়োমেট্রিক্স। আপনাদের মনে থাকার কথা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? এই যে টপিক 3টা লিখছি, এই 3টার গুরুত্ব হচ্ছে সবচেয়ে বেশি। এখন কেউ একজন এসে আমাকে বলবেন, ভাই আমার ন্যানো টেকনোলজি কোথায়? ঠিক আছে? এর পরবর্তীতে বায়োমেট্রিক্স না বলে ইনফরমেট্রিক্স, এইটা, ঠিক আছে? এর পরবর্তীতে অনেকে বলবে ভাই ইমেইল বা হচ্ছে আমাদের কর্মসংস্থান সহ অন্যান্য খাতে আইসিটির ব্যবহার, এগুলো। অনেকে আবার আমাদেরকে বলবেন না ভাই এগুলোও না, আরেকটা ব্যাপার আছে, তথ্য প্রযুক্তির অপব্যবহার। ভাই এগুলো, এই টপিকগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু আমার আসার মতো, সৃজনশীলে আসার মতো এই টপিকগুলোই আছে। আর এখন বর্তমান সময়ের জন্য, আগের বছরগুলোতে আসে নাই কিন্তু বর্তমানে 2টা টপিক গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর আরেকটা টপিক হচ্ছে আমাদের অত্যন্ত পরিচিত, আপনারাই আমাদেরকে বলে দিতে হবে। আমরা ওই যে ঘরে বসেই বা হচ্ছে সিনেমা হলে বসে আমরা হচ্ছে 3D সিনেমা দেখি, মহাকাশে হচ্ছে গ্রহ নক্ষত্র দেখি, তারপরে হচ্ছে আমাদের যারা হচ্ছে ডাক্তার রয়েছে সেই ডাক্তাররা হচ্ছে অপারেশন করানোর আগেই সিমুলেশনের মাধ্যমে
প্রশিক্ষণ নিতে পারে। তারপর হচ্ছে আমাদের যারা উড়োজাহাজ চালক আছেন তারা উড়োজাহাজ না চালিয়েই সে উড়োজাহাজ চালানোর প্রশিক্ষণ নিতে পারে। বলেন আমি কিসের কথা বলছি, বলেন কোনগুলোর উদাহরণ, কার উদাহরণ এগুলো সব? এই যে একদম আমাদের নাজমুন নাহার আপু চমৎকার উত্তর দিয়েছেন, ভাই ভিআরের কথা বলতেছেন আর কি, ভার্চুয়াল রিয়ালিটি। সো এই টপিকগুলো ভালো করে দেখে যেতে হবে, এই টপিকগুলো ভালো করে দেখে যেতে হবে। ভাই রোবোটিক্সের কথা অনেকে বলছেন, রোবোটিক্সের চেয়েও এই টপিকগুলোর গুরুত্ব বেশি, এই টপিকগুলোর গুরুত্ব বেশি। আপনি বলতে পারেন কেন? কারণ বাংলাদেশের সার্কামস্ট্যান্সেসে আমরা এগুলো অনেক বেশি ব্যবহার করছি, অনেক বেশি ব্যবহার করছি। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কারণে আমাদের কৃষি খাতে বিপ্লব আসছে ভাই। বায়োমেট্রিক্স আমাদের সিম কার্ড কিনতে ব্যবহৃত হচ্ছে, আমাদের পাসপোর্টে ব্যবহৃত হচ্ছে, আমাদের এই যে কী বলে এটার নাম, আমাদের এই যে জাতীয় পরিচয়পত্র সেখানে ব্যবহৃত হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবার পরিচিত, চ্যাট জিপিটি, ঠিক আছে, জেনারেটিভ প্রিট্রেন ট্রান্সফর্মার, এইটা আসার পর সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসছে ভিআরের মাধ্যমে হচ্ছে এই যে আমাদের অ্যাপল তারা নতুন ভিআরের হেডসেট এনেছে, সো আপনাদের সবার পরিচিত, ঠিক আছে। সো এগুলোর গুরুত্বটা অনেক বেশি। আমরা একটা একটা করে সবগুলো দেখব, তবে তার আগে আপনারা উত্তর দিতে থাকেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI শব্দটা কে দিয়েছে? শব্দটা কে দিয়েছে? শব্দটা কে দিয়েছে? একটু উত্তর করার চেষ্টা করবেন। জিম সাবা উনি আমাদের কাছে জানতে চেয়েছেন 1 নম্বর 2 নম্বর চ্যাপ্টার পড়ে পাশ করা সম্ভব কিনা। উত্তর হচ্ছে পাশ করা সম্ভব। অবশ্যই আপনি 1 নম্বর 2 নম্বর চ্যাপ্টার পড়ে পাশ করতে পারবেন। ঝামেলা হইতেছে 2 নম্বর চ্যাপ্টারের আপনি যে সব আনসার করতে পারবেন এই নিশ্চয়তা আপনাকে কে দিবে? 2 নম্বর চ্যাপ্টার আপনার কাছে যথেষ্ট সহজ মনে হতে পারে। বিট সিনক্রোনাইজেশন থেকে যদি প্রশ্ন আসে, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, এখান থেকে যদি প্রশ্ন আসে, আমাদের কোএক্সিয়াল কেবল এটার গঠন বর্ণনা করো, যদি আপনি না পারেন তখন আপনি কি করবেন? দ্যাট ইজ দ্য কোশ্চেন, ঠিক আছে। না হলে এখান থেকে প্রথম আর 1 নম্বর আর 2 নম্বর চ্যাপ্টার থেকে মিনিমাম 3টা সৃজনশীল থাকবে, 3টা সৃজনশীল পারফেক্টলি লিখতে পারলে আপনি হচ্ছে পাশ করার কাছাকাছি চলে যাবেন। মিনা আক্তার উনি বলেছেন অ্যালান টিউরিং। অ্যালান টিউরিংকে বলা হয় আমাদের AI এর জনক, AI এর জনক। আমি বলেছি নামকরণ কে করেছে, AI এর নামকরণ কে করেছে সেটা বলবেন। আর আমাদের বদরুজ্জামান নাইম ভাই বলেছে 3, 4, 5 পড়ে A+ পাওয়া যাবে কিনা। ভাই 3, 4, 5 পড়ে শুধু A+ না, 3, 4, 5 পড়ে 90+ মার্ক আপনি এনশিওর করতে পারবেন। সমস্যা হচ্ছে আবারও সেম জায়গায়, 3, 4, 5-এর প্রতিটা প্রশ্নই আপনি পারবেন, গ্যারেন্টি কোথায়? দ্যাটস দ্য কোশ্চেন। ওকে, প্রশ্নের উত্তর দিবেন AI শব্দটা কে দিয়েছে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে বিশ্বগ্রাম নিয়ে কথাবার্তা বলতে হবে। আচ্ছা, কোশ্চেনটা আবার বলতে বলছে সুমাইয়া আফরিন, AI শব্দটা কে দিয়েছে? চমৎকার, সুমাইয়া ইয়াসমিন আপু আমাদেরকে উত্তরটা দিয়ে দিয়েছেন, জন ম্যাকার্থি। জন ম্যাকার্থি, উনি শুধু ম্যাকার্থি লিখেছে, উত্তরটা হচ্ছে জন ম্যাকার্থি। জন ম্যাকার্থি হচ্ছে আমেরিকার MIT বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াতেন। সো সেখানে হচ্ছে তিনি প্রথমবারের মতো আমাদেরকে এই শব্দটা দিয়েছেন। এই কারণে অনেকগুলো বইতে বলা হয় এই ভদ্রলোককে AI এর জনক। আপনাদের যদি অপশনে যদি অ্যালান টিউরিং না থাকে তাহলে এই লোকের নামই ডাকাতে হবে। যদি টুরিং সাহেব থাকে অবশ্যই টুরিং সাহেবের নাম ডাকাবেন। আচ্ছা, এরপর আসেন আমরা দেখি বিশ্বগ্রাম, গ্লোবাল ভিলেজ। জানা আছে পুরো পৃথিবীটা একটা গ্রামের মতো আচরণ করবে, সবাই সবাইকে চিনতে পারবে ইন্টারনেটের কল্যাণে। ওকে, মুজাহিদ ভাই বলছে শুধু 1 নম্বর 2 নম্বর 3 নম্বর চ্যাপ্টার পড়ে যাব, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর চ্যাপ্টার পড়ে কি A+ পাবো কিনা? ভাই পাবেন না, সহজ প্রশ্ন পাবেন না। আপনি 5টা সৃজনশীলই আনসার করতে পারবেন না। শুধু 1, 2, 3 পড়ে আপনি 5টা সৃজনশীল কমন ফেলতে পারবেন না ভাই, নিশ্চিত থাকেন। আপনি 5টা সৃজনশীলই আনসার করতে পারবেন না, A+ কঠিন ব্যাপার। ওকে, আচ্ছা, সো আমাদের কানাডিয়ান দার্শনিক, এক কথায় বুঝে ফেলবো, কানাডিয়ান দার্শনিক মার্শাল ম্যাকলুহান বিশ্বগ্রামের ধারণার কথা বলেছে। এই ভদ্রলোক ইন্টারনেটের মাধ্যমে সবাই সবার কাছে অ্যাক্সেস চলে যাবে এই কথা বলছে। কিসে বলছে? বা জাস্ট 2টা বই, 1962-র একটা বই, 64-র একটা বই। 62-র একটা বই, 64-র একটা বই। 62-র বইটার নাম দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান। আর 64-র বইটার নাম আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। কে বলেছেন এই কথাটা? এই 2টা বইয়ের মধ্যে বিশ্বগ্রামের কথা বলেছে কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মার্শাল ম্যাকলুহান। শেষ।
বিশ্বগ্রাম হতে হলে 5টা উপাদান লাগবে, 5টা উপাদান লাগবে। হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি, ডেটা, ক্যাপাসিটি অফ হিউম্যান। 5টা উপাদান লাগবে। প্রধান উপাদান, মূল উপাদান, মেরুদণ্ড, কানেক্টিভিটি। মেরুদণ্ড হচ্ছে কানেক্টিভিটি ভাই। এই 5টা উপাদান বিশ্বগ্রাম তৈরি করতে লাগবে। মুখস্থ কথাবার্তা আমরা সবাই পড়ে এসছি। এরপর ইন্টারনেট অফ থিংস, IoT। ইন্টারনেটের মাধ্যমে যখন অনেকগুলো ডিভাইস একত্রীকরণ করা হয়, সংযুক্তকরণ করা হয়, তাদের মধ্যে কানেক্টিভিটি গড়ে ওঠে, তাকেই বলা হয় IoT। ইন্টারনেটের মাধ্যমে অনেকগুলো ডিভাইস একটা নেটওয়ার্কিং ব্যবস্থা, একটা কানেক্টিভিটি যদি তৈরি করেন তাহলে এই ব্যাপারটা হয়ে যাবে। ওকে, এরপর আপনি দেখেন ইলেকট্রনিক মেইল, আপনারা সবাই পড়ে এসছেন। ইলেকট্রনিক মেইল বা হচ্ছে আমাদের ইমেইল, ইলেকট্রনিক মেইল আমরা সবাই মোটামুটি জানি। এই ইমেইলের জনককে আমাদের এইখানে যদিও লেখা নাই, আপনারা একটু বলেন ইমেইলের, এখানে তো লেখাই আছে, রে টমলিনসন। কিছু কিছু বইতে আমাদের আছে রে টমলিনসন। ওকে, আচ্ছা, রে টমলিনসন। ওকে, আচ্ছা। সো এই হচ্ছে আমাদের ইলেকট্রনিক মেইল, ঠিক আছে। ইমেইলের ঠিকানা অবশ্যই আমাদের @ চিহ্নটা থাকতে হবে। ইমেল প্রেরণে ব্যবহার করা হয় SMTP, আমরা সবাই মোটামুটি পারি, ঠিক আছে। আচ্ছা, রে টমলিনসন, একদম অনেকগুলো বইতে টমলিনসন আছে নামটা, আমাদেরকে পারতে হবে। এরপর ইমেল প্রেরণে ব্যবহার করা হয় POP3 এবং IMAP, ঠিক আছে। ইমেল প্রেরণে এটা ব্যবহৃত হয়। এর পরবর্তীতে কারো ইমেল কেউ যেন না দেখতে পারে, BCC এই ব্যাপারটি ব্যবহার করা হয়। সবাই যদি সবারটা দেখতে পারে, CC ব্যবহার করা হয়। খুবই পরিচিত আমাদের তথ্যগুলো, আমরা সবাই এগুলো মোটামুটি জানি, পারতে হবে। এরপর টেলিকনফারেন্সিং 1 মার্কের জন্য আসতে পারে যখন হচ্ছে ভৌগোলিক দূরত্বে একজন আরেকজনের সাথে যোগাযোগ করে, টেলিকনফারেন্সিং। এরপর ভিডিও কনফারেন্সিং, সেম কথাবার্তা, এগুলোতে ততটা গুরুত্ব আমরা দিব না। অফিস অটোমেশন, ই-কমার্স এগুলোতে কম গুরুত্ব দেব আমরা। চলে আসবো ভার্চুয়াল রিয়ালিটিতে, এইটাতে গুরুত্ব দিতে হবে ভাই, খুব ভালো করে VR গুরুত্ব দিয়ে পড়ে যেতে হবে। ভার্চুয়াল রিয়ালিটি আক্ষরিক অর্থ হচ্ছে কৃত্রিম বাস্তবতা। কোনো একটি হেডসেটের মাধ্যমে বা হচ্ছে আমাদের মেশিনের মাধ্যমে VR-এর সুবিধাগুলো দেওয়া হয়। আচ্ছা, তাজরিন আক্তার আপু বলেছেন ইমেইল বা গ্লোবাল ভিলেজ শর্ট সিলেবাসে নাই। কথা সত্য আপু, কিন্তু MCQতে ঝামেলাটা করতে পারে। গত বছর এই কাজটা করেছিল রাজশাহী বোর্ডে। MCQতে এই জাতীয় সাধারণ কিছু প্রশ্ন দিয়ে দিয়েছিল যেগুলো শর্ট সিলেবাসে ছিল না। সিকিউতে না কিন্তু আপু, শর্ট সিলেবাসের বাইরে কিছু প্রশ্ন ছিল 2টা সাবজেক্টে, বাংলাতে, ICTতে। সো এই কারণে রিস্ক নিচ্ছি না। ওকে, আচ্ছা। সো ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে যেটা হয়, সিমুলেশন দেওয়া হয়। এর পরবর্তীতে এই VR বা ভার্চুয়াল রিয়েলিটির কিছু ব্যবহার আপনাদেরকে পড়ে যেতে হবে। ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার আমরা সবাই কিছুক্ষণ আগে বলে ফেলেছি। মহাকাশের অভিজ্ঞতা প্রদান করা সম্ভব হয়। উড়োজাহাজ চালকদেরকে সিমুলেশনের মাধ্যমে আমাদের শিক্ষা দেওয়া সম্ভব হয়। ডাক্তারদেরকে আমাদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়। এগুলোর ব্যবহার আসতে পারে। এই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, কৃত্রিম বাস্তবতা। মাথার মধ্যে রাখতে হবে, ধীরে ধীরে এগুলো ব্যাখ্যা করার যোগ্যতা থাকতে হবে। এরপর ভার্চুয়াল রিয়েলিটির কিছু উপাদান, ইফেক্টর থাকতে হবে। ইফেক্টর ব্যবহার করতে হবে, রিয়েলিটি সিমুলেটর, অ্যাপ্লিকেশন, জিওমেট্রি, এগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির উপাদান। আচ্ছা, জন্ম নিবন্ধন কি বায়োমেট্রিক্সের অন্তর্ভুক্ত হবে কিনা? আচ্ছা, যদি জন্ম নিবন্ধনের মধ্যে আপনাকে যে উদ্দীপকটা দিবে, যদি প্রশ্ন করা হয় ক নামক একটি গ্রামে, খ নামক একটি দেশে জন্ম নিবন্ধনের তথ্য দিতে গিয়ে একজন মানুষকে তার DNA স্যাম্পল দিতে হচ্ছে, অথবা তার হচ্ছে চোখের যে মণি, রেটিনা, সেটি স্ক্যান করা হচ্ছে, অথবা তার হচ্ছে কোনো একটা, মানে আমরা জানি আমাদের যে বায়োমেট্রিক্সের 2টা ধারা আছে, একটা হচ্ছে শারীরবৃত্তীয় কিছু তথ্য অথবা আচরণগত কিছু তথ্য, এই জাতীয় তথ্যগুলো দিতে হচ্ছে, তাহলে এটি বায়োমেট্রিক্সের অন্তর্ভুক্ত হবে। চমৎকার কথাবার্তা ভাই, সহজ বিষয় একদম। আচ্ছা, সো আপনাকে উদ্দীপকে লিখে দিবে যে ক নামক দেশে রহিমকে তার জন্ম নিবন্ধনের জন্য কাজ করতে গিয়ে এই তথ্যগুলো দিতে হচ্ছে, তাহলে এই তথ্যগুলো দেওয়া কোন খাতের অন্তর্ভুক্ত হবে? চমৎকার করে বলে দিবেন, বায়োমেট্রিক্সের অন্তর্ভুক্ত হবে, যেন তাকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়।
আচ্ছা, এরপর আমাদের ভার্চুয়াল রিয়েলিটির আরও কিছু উপাদান এখানে আছে। গ্লাভস হাতে পরতে হবে, স্যুট লাগাতে হয়, হেডসেট মাথায় পরতে হয়, সেন্সর, অডিও সিস্টেম থাকতে হবে এবং প্রথমেই যে হেডসেটটা লাগাবো সেটাতে হেড মাউন্টেড ডিসপ্লে থাকতে হবে। হেড মাউন্টেড ডিসপ্লে থাকতে হবে। ব্যবহার দেখেছেন, উপাদান দেখলেন। ব্যবহার, উপাদান দেখা শেষ। এগুলো জানলে হয়ে যাবে টেলি প্রেজেন্স। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে টেলি প্রেজেন্স দেওয়া সম্ভব। কোনো একটা মিটিংয়ে আপনি নাই, কোনো একটা ক্লাসে নাই, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে উপস্থিত হওয়া যাবে। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে উপস্থিত হওয়া যাবে। দিস ইজ কল্ড টেলি প্রেজেন্স। আচ্ছা, কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, ওকে ওকে আচ্ছা, বহুপদী প্রশ্ন যদি হয় উদ্দীপক ছাড়া তাহলে আপু দাগাতেই হবে, তাহলে হচ্ছে দাগাতে হবে বায়োমেট্রিক সেটটা। ওকে, এর পরবর্তীতে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানুষের চিন্তা করার ক্ষমতা যখন কম্পিউটারের মধ্যে স্থানান্তরিত হয়, মানে কম্পিউটার মানুষ যেভাবে চিন্তা করে সেভাবে যদি চিন্তা করতে পারে তাকে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। জনক হচ্ছে গণিতবিদ অ্যালান টুরিং। অ্যালান টুরিং তিনি কি করেছিলেন? তিনি একটা যন্ত্র তৈরি করেছিলেন। একটা যন্ত্র তৈরি করেছিলেন। কেন করেন? জার্মানদের কোড ব্রেক করার জন্য। পরবর্তীতে ওই যন্ত্রটা মানুষের মতো চিন্তাভাবনা করতে পারে কিনা সেটা উনি টেস্ট করেছেন, যেই টেস্টের আমরা নাম দিয়েছি টুরিং টেস্ট। আপনাকে যদি বলে কোনো একটা যন্ত্রের এআই আছে কিনা, মানে নিজে নিজে চিন্তা করার কৃত্রিম বুদ্ধিমত্তা আছে কিনা, কথা বুঝতে হবে, কোনো একটা যন্ত্রের নিজে নিজে চিন্তা করার সক্ষমতা আছে কিনা, এইটার টেস্টের নাম কি? উত্তর টুরিং টেস্ট। উত্তর টুরিং টেস্ট। কে আনছে? অ্যালান টুরিং সাহেব আনছে। সহজ হিসাব। আচ্ছা, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। লিপস, CLIFs, প্রোলগ, C++, জাভা, পাইথন, এগুলো। ঠিক আছে, এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেকগুলো ব্যবহার আসে। আপনাদেরকে কষ্ট করে চ্যাট জিপিটি থেকে শুরু করে এগুলার ব্যবহার শিখে যেতে হবে। ঠিক আছে, চ্যাট জিপিটি বা অন্যান্য মাধ্যমে এটার সাহায্যে আমরা খুব সহজেই হচ্ছে বিভিন্ন কবিতা, বিভিন্ন হচ্ছে আর্টিকেল, বিভিন্ন হচ্ছে স্ক্রিপ্ট সব কিছু লিখতে পারি। প্রোগ্রামিং, এটার মাধ্যমে প্রোগ্রামিং পর্যন্ত করিয়ে ফেলা সম্ভব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর রোবোটিক্স এক বিষয় কিনা? উত্তর হচ্ছে না, একদমই না। রোবোটিক্স শব্দটা কোত্থেকে আসছে আপনি খেয়াল করে দেখেন। রোবোটিক্স শব্দটা আসছে একটা স্লাভিক শব্দ থেকে। কোথা থেকে? স্লাভিক শব্দ থেকে। স্লাভিক শব্দটা ছিল রোবোটা। রোবোটা শব্দের অর্থ কি? রোবোটা শব্দের অর্থ হচ্ছে শ্রমিক। এখন এই শ্রমিকটা আমি নির্দেশ দিব সে কাজ করবে, এরকমও হইতে পারে। আবার ওই রোবোটিক্সের মাথায় বর্তমানে নতুন নতুন রোবট আসতেছে, তার মাথার মধ্যে এআই থাকতেও পারে। কথা বুঝবেন? যেমন আমাদের বাংলাদেশে একটা রোবট আনা হয়েছিল, মাহবুবুর রহমান স্যারের বইতেও রোবটটার কথা আছে, রোবট সোফিয়া। এই সোফিয়ার মাথায় কিন্তু এআই আছে। আবার এমন অনেক রোবট থাকতে পারে যেগুলো আগের যত রোবট ছিল সেগুলোর কারোর মাথায় এআই ছিল না, মানুষ নির্দেশ দিত, ওই রোবটটা কাজ করত, শেষ। আচ্ছা, ক্লাসের স্লাইড দেওয়া হবে কিনা? আচ্ছা, উত্তরটা হচ্ছে আমাদের ক্লাসটা, এই পুরো ক্লাসটা অনেকে জানতে চাচ্ছেন রেকর্ডেড থাকবে কিনা, স্লাইড দেওয়া হবে কিনা। আপনি নিশ্চিত থাকেন স্লাইড দেওয়া বা না দেওয়ার উপরে না, এই পুরো ক্লাসটা আমাদের এই যেখান থেকে আপনারা করছেন ফোকাসের পেজ থেকে, সেখানে ক্লাসটা রেকর্ডেড আকারে থাকবে। আপনার যখন ইচ্ছে, আজকে এখন দেখছেন, চাইলে 1 ঘন্টা পরেও দেখতে পারবেন, চাইলে কালকে সকালে উঠেও এই ক্লাসটা দেখতে পারবেন। সো আপনি যখন ক্লাসটা দেখবেন, আপনি চাইলেই স্লাইডটা পজ করে সুন্দর করে দেখতে পারেন। আপনি চাইলে ব্যাখ্যাটা শুনতে চাইলে পজটা অন করে দিতে পারেন, ব্যাখ্যাটাও শুনলেন। ইটস টোটালি আপ টু ইউ। ক্লাসটা থাকবে আপনার জন্য, কোনো চিন্তা নেই। আচ্ছা, যেটি বলছি, তাহলে রোবট আসছে স্লাভিক শব্দ রোবোটা থেকে। রোবোটা শব্দের অর্থ হচ্ছে শ্রমিক। এদেরকে দিয়ে আমরা অনেক কাজ করাতে পারি। গভীর খনন কূপে এদেরকে পাঠাতে পারি, মহাকাশে এদেরকে পাঠাতে পারি, সমুদ্রের তলদেশে এদেরকে পাঠাতে পারি, ভারী যানবাহন থেকে শুরু করে ভারী জিনিসপত্র সব কিছু এদের মাধ্যমে আনা নেওয়া করাতে পারি। ঠিক আছে, এদের মাথায় কৃত্রিম বুদ্ধিমত্তা থাকতেও পারে, নাও থাকতে পারে। আশা করি ক্লিয়ার রোবোটিক্সের ব্যাপারটা। এবারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে নতুন করে বিপ্লব নিয়ে এসছে চ্যাট জিপিটির পূর্ণরূপ অলরেডি বলে দিয়েছি। এটি একটি আমেরিকান কোম্পানি। ভারী কাজ করানো হয়, একদম ভারী কাজ, ঝুঁকিপূর্ণ কাজ। ঝুঁকিপূর্ণ কি কাজ? গভীর খনন কূপে এদেরকে পাঠানো হয়,
মহাকাশে এদেরকে পাঠানো হয়, সমুদ্রের তলদেশে যেখানে পানির চাপ অত্যন্ত বেশি সেখানে এদেরকে পাঠানো হয়। এছাড়া যেই সকল কাজ খুব দ্রুত করতে হয়, যেমন গাড়ির যন্ত্রাংশ তৈরি, এগুলোতে রোবট ব্যবহার করা হয়। রোবোটিক্সের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এরপর চ্যাট জিপিটি থেকে শুরু করে এআই এর ব্যবহারটা দেখে যেতে হবে। এই গেল এটা। এরপর চ্যাট জিপিটি সম্পর্কে একটু লিখেছে। তারপর ঢাকা ভার্সিটিতে আসছে, আপনার পরীক্ষা আসবে না, টেনশন নাই। সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপস্থাপিকা, সংবাদ পাঠিকা, তার নাম হচ্ছে অপরাজিতা। চ্যানেল 24-এ সে সংবাদ পাঠ করেছিল। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের গুগল, তারাও কিন্তু একটা এআই নিয়ে এসছে, সেই এআইটার নাম হচ্ছে বার্ড। আর আমাদের যে চ্যাট জিপিটি, সেটার পূর্ণরূপ হচ্ছে চ্যাট জেনারেটিভ প্রিটেন্ড ট্রান্সফর্মার। জেনারেটিভ প্রিটেন্ড ট্রান্সফর্মার ওপেন এআই তারা এটা তৈরি করেছে। আর এইটার প্রধান নির্বাহী হচ্ছে স্যাম অল্টম্যান। অত্যন্ত সহজ তথ্য। এআই এর কার্যপ্রণালী বা কাজ। এবারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন ক্ষেত্র কোথায় কোথায় ব্যবহৃত হয়। মেশিন লার্নিংয়ে ব্যবহৃত হয়, এনএলপি অনুবাদ করার কাজে ব্যবহৃত হয়, স্পিচ টু টেক্সট, টেক্সট টু স্পিচে ব্যবহৃত হয়, রোবোটিক্সে ব্যবহৃত হয়। মানে অনেক রোবটের ভিতরেও এইটা দেওয়া হয়। ঠিক আছে, এর পরবর্তীতে ভিশন ইমেজ প্রসেসিংয়ে ব্যবহৃত হয়। সো প্রত্যেকটারই আলাদা আলাদা করে একটু ব্যাখ্যা লিখতে হবে আপনাদেরকে। মেশিন লার্নিং খুব একটা ইম্পর্টেন্ট না, এতটা ডিপে যাব না। রোবোটিক্স কথা বলে ফেলেছি, স্লাভিক শব্দ রোবোটা কথা হয়ে গেছে এগুলো নিয়ে। মহাকাশ গবেষণা খুব বেশি গুরুত্বপূর্ণ না, ইম্পর্টেন্স দিব না। বায়োমেট্রিক্স যথেষ্ট গুরুত্ব দিব বায়োমেট্রিক্সে। ঠিক আছে, বায়োমেট্রিক্সের আমরা জানি দুইটা পদ্ধতি, একটা হচ্ছে শারীরবৃত্তীয় আর একটা হচ্ছে আচরণগত। শারীরবৃত্তীয়র মধ্যে ফেস রেকগনিশন, আইরিশ এবং রেটিনা মানে হচ্ছে চোখের, ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, ডিএনএ। এর পরবর্তীতে এগুলোর আবার ভালো করে হচ্ছে আপনাদেরকে পড়ে যেতে হবে। এগুলোর প্রত্যেকটারই হচ্ছে ভালো করে পড়ে যেতে হবে। এর পরবর্তীতে হচ্ছে ভয়েস মানে হচ্ছে আমাদের আচরণগততে পড়বে, কার কণ্ঠস্বর কীরকম, কণ্ঠস্বরে কতটা আমরা পজ দিচ্ছি। এর পরবর্তীতে আছে আমাদের যেই লেখার স্টাইল, সেখানে অথবা হচ্ছে লেখার স্টাইল অথবা সিগনেচার, দুইটার যে কোনো একটা আপনি বলতে পারেন। এরপর আমাদের সর্বশেষে যেটা রয়েছে টাইপিং, অর্থাৎ হচ্ছে আমরা যে টাইপ করছি সেই টাইপের মধ্যেই দেখতে হবে। ওকে, সো এই হচ্ছে প্রত্যেকটার পার্থক্য, আমাদের আচরণগত আর শারীরবৃত্তীয় পার্থক্য। আমাদের এমসিকিউতে একবার প্রশ্ন ছিল কোনটা বায়োমেট্রিক্সের অন্তর্গত হবে না। সো ওইখানে ছিল শরীরের উচ্চতা, এইটা বায়োমেট্রিক্সের অন্তর্গত হবে না। ঠিক আছে, এর পরবর্তীতে গায়ের রং, এখন এইটাও কিন্তু আমাদের এই বায়োমেট্রিক্সের অন্তর্ভুক্ত হবে না। অনেকে যেটা বলে বসতে পারে যে ভাই বায়োমেট্রিক্সের এই ফেস রিকগনিশন আর গায়ের রং তো কাছাকাছি। উত্তর হচ্ছে না, এইটা গায়ের রঙের কাছাকাছি না। গায়ের রংটা, শরীরের উচ্চতাটা, এগুলো একটা, গায়ের রং, চুলের রং বায়োমেট্রিক্সের অন্তর্ভুক্ত না। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর বায়ো ইনফরমেট্রিক্স, তথ্যগুলো রাখা, আমাদের তথ্যগুলো সংরক্ষণ করে রাখা, জীববিদ্যা সংক্রান্ত তথ্য সংরক্ষণ করে রাখা। এনআইডি কার্ড নিবন্ধন করতে বায়োমেট্রিক ব্যবহার করা হয়। হ্যাঁ, ব্যবহার করা হয়। আপনি নিজেই ঠিক উত্তর দিচ্ছেন, নিজেই লাইন বলছেন। আমাদের আরবিতে নাম লেখা, ভাই আরবি পড়ার যোগ্যতা নাই, তাই নামটিও পড়তে পারছি না। আচ্ছা, সো বায়ো ইনফরমেট্রিক্সে হচ্ছে আমাদের তথ্য, জীববিজ্ঞান সংক্রান্ত তথ্য বা ডেটা সংগ্রহ করে, সাজিয়ে রেখে, বিশ্লেষণ করে বিভিন্ন সফটওয়্যারের সাহায্যে। এর মাধ্যমে কি হয়, প্যাটার্ন ডেটা মাইনিং করা যায়, ডিএনএ ম্যাপিং করা যায়, বিভিন্ন ড্রাগ বা ঔষধের নকশা তৈরি করা যায়, আবিষ্কার করা যায়, জিন ফাইন্ডিং করা যায়। যেমন আপনারা সবাই জানেন পাটের জীবন রহস্য আমাদের দেশের বিজ্ঞানী মাকসুদুল আলম সাহেব আবিষ্কার করেছেন। করোনার ভাইরাস যখন আসছে, করোনার এইটার ডিএনএ কোড আবিষ্কার করার চেষ্টা করা হয়েছে। এগুলো সব কিছু করা হয় বায়ো ইনফরমেট্রিক্সের সাহায্যে। ওকে, কণ্ঠস্বর কি হবে? কণ্ঠস্বরটা হবে হচ্ছে আমাদের বায়োমেট্রিক্সের আচরণগতর মধ্যে পড়বে, এটা পড়বে। ঠিক আছে, কণ্ঠস্বর হবে। ওকে, এর পরবর্তীতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে জিন। আমাদের শরীরে কি আছে? জিন আছে। কোথায়? আমরা সবাই মোটামুটি মুখস্থ কথাবার্তা জানি যে আমাদের শরীরের ভিতরে থাকে হচ্ছে কোষের ভিতরে থাকে হচ্ছে নিউক্লিয়াস, কোষের
প্রাণকেন্দ্র নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে 4 রকমের উপাদান থাকে, তার মধ্যে একটা উপাদানের নাম হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম, সেই ক্রোমোজোমে থাকে হচ্ছে জিন। জিনের মধ্যে ওই প্রাণীর গঠন কেমন হবে সেই বৈশিষ্ট্যগুলো থাকে। জিনের মধ্যে গঠন কেমন হবে একটা প্রাণীর সেই বৈশিষ্ট্য থাকে, আর ওই বৈশিষ্ট্যগুলোকে যে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পরিবর্তন করা হয় সেটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমাদের বাংলাদেশের কৃষি ক্ষেত্রে আমরা জানি জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গান, জেনেটিক্যালি মডিফাইড অর্গান তৈরি করা হচ্ছে, বা হচ্ছে জেনেটিকভাবে রূপান্তরিত ফসলের বীজ তৈরি করা হচ্ছে। কোথায় কোথায় বীজ তৈরি করা হচ্ছে? ধান, পাট, ভুট্টা, মরিচ, এগুলোর ক্ষেত্রে এটার ব্যাপক ব্যবহার দেখা যাচ্ছে। কিভাবে? আগে আমাদের সুন্দরবন বা হচ্ছে যেখানে লোনা পানি আছে সেখানে লোনা পানিতে ধান জন্ম নিত না, রংপুরের ওইদিকে মঙ্গা এলাকায় ধান জন্ম নিত না, কারণ পানিই নাই। সো ওই সব এলাকাতে মঙ্গা প্রতিরোধী, লবণাক্ততা প্রতিরোধী ধানের বীজ তৈরি করা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যে। প্রশ্ন হচ্ছে কিভাবে তৈরি করা হচ্ছে? এক্ষেত্রে আপনি নিশ্চয় পড়ে এসছেন রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ আপনাদের পড়ে আসার কথা, ঠিক আছে? ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, সেই ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডের মধ্যে পরিবর্তন করার জন্য রিকম্বিনেন্ট ডিএনএ আমরা ব্যবহার করছি। রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমে আমরা নতুন নতুন বিভিন্ন জাত তৈরি করছি। এই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির ধাপ, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির ধাপ আছে আবার, এগুলো একটু দেখে যেতে হবে, ঠিক আছে? রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির ধাপ সহ আপনাকে ব্যাখ্যা করতে হবে। ওকে, এখন এইসব অদ্ভুত কথাবার্তা কে বলছে? এসব অদ্ভুত কথাবার্তা ফার্স্ট আমাদেরকে বলছে পল বার্গ। পল বার্গ এই ভদ্রলোক হচ্ছে প্রথমবারের মতো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ধারণাটা আমাদেরকে দিল, ঠিক আছে? তার কারণে তিনি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক। আচ্ছা, একটু আগাই। ন্যানো প্রযুক্তি, ন্যানো প্রযুক্তি আসার সম্ভাবনা একটু কম, তারপর আমরা যেহেতু পারি এক নজরে বলে ফেলবো। কোনো কিছু ছোট করার প্রযুক্তি, কোনো কিছু ছোট করার প্রযুক্তি। 1 ন্যানোমিটার, ন্যানোমিটার হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক, 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। ন্যানো পার্টিকেলের আকৃতি 1 থেকে 100 ন্যানোমিটার। আপনারা আমাকে বলবেন ন্যানো প্রযুক্তির বা ন্যানো টেকনোলজির জনককে? ন্যানো টেকনোলজির জনককে একটু বলেন। ন্যানো টেকনোলজির জনককে? ন্যানো টেকনোলজির জনককে বলতে হবে। ন্যানো টেকনোলজির জনককে? আচ্ছা, আমাদেরকে তাজরিন আপু বলতেছেন জ্যাক উইলিয়ামসন জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক। আপু, আমরা একটা বইতে পেয়েছি পল বার্গ। আপনি জ্যাক উইলিয়ামসন কোন বইটাতে পেয়েছেন একটু জানাবেন, ঠিক আছে? আমরা একটি বইতে অলরেডি পেয়েছি পল বার্গ, ঠিক আছে? মাহবুব রহমান স্যারের বই বা অন্য কোনো বইতে পেয়ে থাকলে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, যেটি আপনাদেরকে এইবার যেটির প্রশ্ন করেছি সেটিরও একটু উত্তর দিবেন একই সাথে। সেটি হচ্ছে চমৎকার রিচার্ড ফাইনম্যান। চমৎকার আমাদেরকে উত্তর দিয়ে দিয়েছেন। রিচার্ড ফাইনম্যান সাহেব হচ্ছে আমাদের এই ন্যানো টেকনোলজির জনক, রিচার্ড ফাইনম্যান। আচ্ছা, ওকে, রিচার্ড ফাইনম্যানকে বলা হয় আমাদের ন্যানো টেকনোলজির জনক। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের ভাই জিজ্ঞেস করেছেন আমরা সিলেট শাখায় হচ্ছে আমি নিজে ক্লাস নিতে আসবো কিনা। অবশ্যই ভাই, আমাদের ফোকাসের প্রত্যেকটা শাখায় আমাদের নিজস্ব শাখা, আমরা প্রত্যেকটা শাখাতেই প্রতি বছর কোনো না কোনো ক্লাস নিতে অবশ্যই হাজির হই। কখনো রেগুলার ক্লাস নিতে, কখনো ভাই স্পেশাল বেচের কিছু ক্লাস নিতে, কখনো ফ্রি ক্লাস নিতে। অর্থাৎ আপনাদের সাথে আমাদের ইনশাল্লাহ দেখা হবেই। আপনারা ভালো করে এই এইচএসসি পরীক্ষাটা দেন, এর পরবর্তীতে আমরা সবাই মিলে একসাথে ভর্তি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব, এবং সেই ভর্তি যুদ্ধে ইনশাল্লাহ আপনাদের সাথে সাধারণ জ্ঞান একটা টপিক রয়েছে, সেই সাধারণ জ্ঞানের অসাধারণ সব জিনিসপত্র নিয়ে দেখা হবে আবারও কোনো না কোনো ব্রাঞ্চে অথবা অনলাইনে, তো থাকছেই একই সাথে। আচ্ছা, এবারে তথ্য প্রযুক্তির অপব্যবহার। তথ্য প্রযুক্তির অপব্যবহার আসার সম্ভাবনা যদিও কম, বাট রিডিং পড়ে চলে যেতে হবে। প্রত্যেকটার উপরে 3-4 লাইন করে লেখার যোগ্যতা থাকতে হবে। সফটওয়্যার পাইরেসি, সফটওয়্যার পাইরেসি, অন্যের তৈরি করা সফটওয়্যার, অন্যের তৈরি করা সফটওয়্যার নকল করে বাজারজাত করা এবং ব্যবহার করা, সেটাই হচ্ছে সফটওয়্যার পাইরেসি। ওকে, আমাদের বাংলাদেশের প্রায় প্রত্যেকটা, হ্যাঁ একদম আফরিন আপু একদম চমৎকার বলেছেন, রিচার্ড ফাইনম্যান এই ভদ্রলোক হচ্ছে ন্যানো টেকনোলজির জনক। এখন পারলে বলেন ওই ভদ্রলোক আমেরিকার কোন ভার্সিটিতে পড়াতো, এইটাও পারলে বলেন, ঠিক আছে? আচ্ছা, ওইটা যদিও আসবে না, এত ডিপে যাবে না, কেমন ক্যালটেক নামের একটা ভার্সিটিতে পড়াতো, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। আচ্ছা, আমরা সফটওয়্যার টেকনোলজিতে ফিরে যাই। আচ্ছা, সফটওয়্যার পাইরেসি। সো
অন্যের তৈরি করা সফটওয়্যার যদি নকল করে কেউ বাজারজাত করে ব্যবহার করে, সেটাই সফটওয়্যার পাইরেসি। এর পরবর্তীতে সাইবার ক্রাইম, সাইবার জগতে ওয়েবসাইটের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করে কোনো প্রকারের অপরাধ সংগঠিত করা হলে সেটাকে বলা হবে সাইবার ক্রাইম। অর্থাৎ আলাদা করে হ্যাকিংও একটা সাইবার ক্রাইম, স্প্যামিংও একটা সাইবার ক্রাইম। আলাদা আলাদা করে এগুলো প্রত্যেকটাই এক একটা সাইবার ক্রাইম। এরপর হ্যাকিং। হ্যাকিং হচ্ছে ভাই করে যারা তাদেরকে বলে হ্যাকার। হ্যাকার হচ্ছে ভাই খুব সহজ একটা ব্যাপার, খুব ভালো প্রোগ্রামিং পারতে হবে, মানে চোর হইতে হলেও আপনাকে অত্যন্ত দক্ষ হইতে হবে, অত্যন্ত দক্ষ। তাহলে আপনাকে খুব ভালো একটা প্রোগ্রাম তৈরি করতে হবে। নিজের প্রোগ্রাম তৈরি করার মধ্য দিয়ে অন্যের কম্পিউটারে, অন্যের প্রোগ্রামে, অন্যের সফটওয়্যারে প্রবেশ করে তার সফটওয়্যারের বা প্রোগ্রামের বা কম্পিউটারের তথ্য ছিনিয়ে নেওয়াকেই বলা হবে, বা তথ্য হাতিয়ে নেওয়া, গোপনে তথ্য দেখে ফেলা, তথ্য জেনে ফেলা, এটাকে বলা হবে হ্যাকিং। এর পরবর্তীতে একজন আমাদেরকে বলেছেন সাইবার থেফট আর সাইবার ক্রাইম এক হবে কিনা, কথাটা বোঝেন। সাইবার থেফট মানে কি? মানে হচ্ছে সাইবারে আপনি কোনো একটা কিছু চুরি করতেছেন, থেফট শব্দটা এসেছে চুরি থেকে, সো কোনো একটা কিছু চুরি করতেছেন, এইটাকে বলতেছে সাইবার থেফট। এটা এক ধরনের সাইবার ক্রাইম। কিন্তু সাইবার ক্রাইম শুধু সাইবার থেফট না, আরও বিভিন্ন রকম সাইবার ক্রাইম হতে পারে। মনে করেন ফেসবুকে গিয়ে আমি কাউকে ইচ্ছে মতো গালিগালাজ করছি, এটা একটা সাইবার ক্রাইম, বাট দিস ইজ নট এ সাইবার থেফট। মানে সকল সাইবার থেফটই এক প্রকারের সাইবার ক্রাইম, কিন্তু সকল সাইবার ক্রাইম সাইবার থেফট না। বিভিন্ন রকমের সাইবার ক্রাইম রয়েছে, বিভিন্ন রকমের সাইবার ক্রাইম রয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে স্প্যামিং। স্প্যামিং স্প্যামিং মানে কি? স্প্যামিং মানে হচ্ছে বিরক্তিকর অপ্রয়োজনীয় মেসেজ বা বার্তা পাঠানো। বিরক্তিকর অপ্রয়োজনীয় মেসেজ বা বার্তা পাঠানো, এই বার্তাটা আপনার যেখানে খুশি সেখানে পাঠাতে পারেন। আপনি চাইলে ইমেইলে অপ্রয়োজনীয় বার্তা কাউকে পাঠাইছেন, সেটা হবে স্প্যাম মেইল। এর পরবর্তীতে আপনি চাইলে কাউকে ফেসবুকে অপ্রয়োজনীয় বার্তা পাঠাইছেন, তাহলে এটা ফেসবুকের মেসেজের স্প্যাম মেসেজ। ঠিক আছে, এইরকম ব্যাপার। রুমা আমিন উনি বলেছেন ব্ল্যাক হ্যাট হ্যাকার। উনি আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন হ্যাকিংয়ের যে হ্যাকারদের কথা বলছি, এই হ্যাকার সাধারণত 3 রকমের হয়ে থাকে। বইগুলোতে সাধারণত 2 রকম বলছে, কিন্তু রিয়েল লাইফে 3 রকম দেখে থাকি। একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট, আর একটা হচ্ছে গ্রে। ব্ল্যাক হচ্ছে যারা দুষ্ট, হোয়াইট হচ্ছে যারা ভালো, আর গ্রে হচ্ছে যারা মাঝামাঝি। আপনি বলতে পারেন ভালো আবার এখানে কি করে? ভালোদেরকে বড় বড় সফটওয়্যার কোম্পানি নিয়োগ দেয়। মনে করেন ফেসবুক নিয়োগ দেয়, গুগল নিয়োগ দেয়, নিয়োগ দিয়ে বলে যে আমার একটা বড় মনে করেন ডেটাবেজ হ্যাক করে দেখাও। যখনই সে ওইটা হ্যাক করে দেখায়, গুগল তার দুর্বলতাটা ধরতে পারে। সো এই জাতীয় হ্যাকারকে বলা হয় হোয়াইট হ্যাকার। যেই সব হ্যাকাররা ভালো কাজও করে খারাপ কাজও করে, তারা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার। স্প্যামিং অপ্রয়োজনীয় বার্তা পাঠানো, ভিন্ন ভিন্ন মাধ্যমে বার্তা পাঠাতে পারেন। সাইবার বুলিং, সাইবার স্পেসে কাউকে মন্দ কথাবার্তা বলা, সাইবার বুলিং। স্পুফিং বা প্রতারণা, কারোর সাথে প্রতারণা করা, আশ্বাস দিয়ে প্রতারণা করা সাইবার স্পেসে। ফিশিং আসছে থেকে মাছ ধরা থেকে। ঠিক আছে, ফিশিং মানে কি? ফিশিং মানে হচ্ছে মাছ ধরা। এখন মাছ কিভাবে ধরে? ফার্স্টে একটা টোপ ফেলে, টোপটা মাছটা গিলে ফেলে, মাছটাকে ফিশিং করা হলো। আপনাকে মাঝে মধ্যে আপনার বন্ধু কিছু লিঙ্ক পাঠায়, আপনি ওই লিঙ্কে ঢুকে আপনার তথ্যগুলো দিতে শুরু করলেন। তাহলে লিঙ্কটা হচ্ছে টোপ, আপনি হলেন মাছ। ঠিক আছে, যখনই আপনি টোপটা গিলছেন, আপনাকে কেউ একজন ফিশিং করলো। এর পরবর্তীতে মনে করেন লিঙ্ক পাঠালো না, আপনার একটা ভিডিও পাঠাইছে, ভিডিওর মধ্যে একটা লিঙ্ক ছিল, ভিডিওটা দেখতে দেখতে আপনাকে বলতেছে এই সাইটে যান। আপনি হচ্ছে ভিডিওর উপরে ক্লিক করলেই আপনাকে ওই সাইটে নিয়ে যাবে, ওই সাইটে গিয়ে তথ্য দিয়ে দিবেন। তাহলে ভিডিওর মাধ্যমে করা হয় যে ফিশিং, অর্থাৎ ভিডিওর মাধ্যমে যদি আপনার তথ্য হাতিয়ে নেওয়া হয়, সেটাকে বলা হবে ফিশিং। এরপর স্নিকিং শব্দটা আসছে থেকে বোঝা দরকার। ওই যে মাঝে মধ্যে দেখবেন দরজার মধ্যে আছে হচ্ছে এই যে ঘুরায় যে খোলে, মানে হচ্ছে ওই দরজার লক, ওই লকের মধ্যে ছোট্ট একটা ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে চোখ দিয়ে দেখা, মানে হচ্ছে আর চোখে দেখা, এটাকে বলা হয় স্নিক করা।
আর এখান থেকে শব্দ আসছে স্নেকিং। কোনো একটা সফটওয়্যারের, কোনো একটা কম্পিউটারের যদি কোনো রকম সফটওয়্যারে বা হচ্ছে তাদের যেই সিস্টেমে দুর্বলতা থাকে, সেই দুর্বলতা দিয়ে আপনি যদি লুকিয়ে লুকিয়ে তার কার্যক্রম দেখে ফেলেন, কি করতেছে, কি ডাটা সেভ করতেছে, এগুলো দেখে ফেলেন, সেটাকে বলা হবে স্নিকিং। সর্বশেষ প্লেজিয়ারিজম। সাধারণত শিক্ষাক্ষেত্রে এটি বেশি হয়ে থাকে। শিক্ষাক্ষেত্রে অন্যের লেখা, অন্যের কন্টেন্ট, অন্যের লেখা গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, এগুলো যদি আপনি নকল করে নিজের নামে চালিয়ে দেন, তাকে বলবো প্লেজিয়ারিজম। পাইরেসি আর প্লেজিয়ারিজমের পার্থক্য কী? প্লেজিয়ারিজমটা সাধারণত শিক্ষাক্ষেত্রে এডুকেশনাল জিনিসপত্রে ব্যবহৃত হয়, আর পাইরেসিটা সব কিছুতে। সফটওয়্যার পাইরেসি হতে পারে, গান পাইরেসি হতে পারে, সিনেমা পাইরেসি হতে পারে, কিন্তু এডুকেশনাল ক্ষেত্রে যদি আপনি পাইরেসি করেন তখন সেটাকে বলবো প্লেজিয়ারিজম। আশা করি আপনার প্রত্যেকটা অপব্যবহারই বোঝা হয়ে গেছে। প্রতিটা অপব্যবহার লিখবেন, লেখার পর 3-4 লাইন করে করে ব্যাখ্যা লিখবেন। উচ্চতর দক্ষতাতে প্রশ্ন থাকতে পারে। লাস্ট, আমাদের সাইবার দমনে আইন টেন এগুলো কিছু লাগবে না। স্মার্ট বাংলাদেশ টাংলাদেশ এগুলো আমাদের দরকার নাই। কন্ট্রোল স্টেটমেন্ট এগুলো আমরা আগে পড়েছি। আমরা যাব হচ্ছে 2 নম্বর চ্যাপ্টারে। তবে 2 নম্বর চ্যাপ্টারে যাওয়ার আগে হালকা করে আমরা একটা কথা বলে নেব, সেটা হচ্ছে ক্রায়ো সার্জারি। আমরা সবাই জানি সার্জারি মানে হচ্ছে হাতের কাজ, ক্রায়ো মানে হচ্ছে বরফ, শীতল, ঠান্ডা। তাহলে প্রচণ্ড শীতল তাপমাত্রায় কোনো একটা সার্জারি করাকে বলা হয় ক্রায়ো সার্জারি। সাধারণত একদম পরিষ্কার মাথার মধ্যে ক্লিয়ার কনসেপ্ট রাখবেন, বানায় বানায় লিখবেন, তাহলে বরফের মতো ঠান্ডা হবে এবং হচ্ছে হাতের কাজ করা হবে বা সার্জারি করা হবে। শীতল তাপমাত্রায় এই কাজগুলো করা হবে। এরপর সাধারণত শরীরের অপ্রয়োজনীয় কোষ, ক্যান্সারের মতো কোষ যেগুলো অপ্রয়োজনে বেড়ে ওঠে, মানে উদ্বৃত্ত কোষ, এই জাতীয় কোষ ধ্বংস করার জন্য ক্রায়ো সার্জারি করা হয়। এরপর ক্রায়ো সার্জারি করার জন্য যেই লোকটার শরীরে করা হবে তার শরীরে একটি যন্ত্র প্রবেশ করানো হয়। যন্ত্রটার নাম জেনে যেতে হবে, ক্রায়োপ্রোভ। এর পরবর্তীতে তার শরীরে প্রবেশ করানো হয় গ্যাস। এই গ্যাসগুলোকে আমরা বলে থাকি ক্রায়োজেনিক এজেন্ট। আপনার বইতে কয়েকটা ক্রায়োজেনিকের এজেন্টের নাম আছে, তরল, কার্বন, ইথার, আমি পুরোপুরি শিওর না, ইথার, তারপর আরও একটা অংশ রয়েছে, 2টা অংশ পুরো নামের। এর পরবর্তীতে হচ্ছে মনে পড়েছে ডাই মিথাইল ইথার ব্যবহার করা হয়, নাইট্রোজেন ব্যবহার করা হয়, কার্বন ব্যবহার করা হয়, তরল অক্সিজেন ব্যবহার করা হয়। এগুলোকে বলা হয় ক্রায়োজেনিক এজেন্ট। ক্রায়োজেনিক এজেন্টগুলোর নাম পড়ে যাবেন। এর পরবর্তীতে আপনি একটু বানিয়ে এটার উপকারিতা কী, এটার মাধ্যমে বিভিন্ন কোষ ধ্বংস করা থেকে শুরু করে এগুলো ধ্বংস করা হয়, সো এর মাধ্যমে ব্যবহারটা পাওয়া যায়। সো এই হচ্ছে সুবিধা। একটু বিস্তারিত লিখতে হবে। তাহলে ভাই বায়োমেট্রিক্স হালকা হলে একটু রিভাইজ হলো, ক্রায়োসার্জারি হালকা হলে একটু রিভাইজ হলো, রোবোটিক্স, ন্যানো টেকনোলজি অপব্যবহারগুলো একটু রিভাইজ হয়ে গেছে। এবারে আসেন দ্বিতীয় চ্যাপ্টারটা, একটু সংক্ষিপ্ত সময় আমরা 30 মিনিটের মধ্যে একটু দেখে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, আমি জানি আমি খুবই দ্রুত যাচ্ছি। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো জাস্ট একটু রিভাইজ দেওয়ার জন্যই আমাদের এই অবস্থাটুকু। হ্যাঁ, আচ্ছা তানভীর ভাই, এক রাতে পরে পরীক্ষা দেওয়া ছাত্র, কোনো সমস্যা নেই, এই টপিকগুলো ভালো করে পড়ে যাবেন, ইনশাল্লাহ এক রাত পরে আপনি A+ নিয়ে বাড়ি চলে আসবেন। ঠিক আছে, শুধু বন্ধুকে বলবেন MCQটা একটু দেখাতে হবে, না হলে হচ্ছে আটকে যাবেন। আচ্ছা, ডেটা কমিউনিকেশন সিস্টেম। আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারটাতে ডেটা কমিউনিকেশন নিয়ে কথাবার্তা বলা হবে। কম্পিউটারে বা একটা যন্ত্র থেকে অন্য যন্ত্রে ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা, স্থানান্তরের প্রক্রিয়ার নামে হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেম। কতটা স্পিডে ডেটা যাচ্ছে, সেটার উপরে ভিত্তি করে আমাদের যে ব্যাপারটি রয়েছে সেটা হচ্ছে ব্যান্ড উইথ। আমরা সবাই পারি ডেটা স্থানান্তরের যে গতি, সেটাকেই বলা হচ্ছে ব্যান্ড উইথ। ব্যান্ড উইথের একক আমরা সবাই জানি BPS, বিট পার সেকেন্ড। এরপর ব্যান্ড উইথকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম, সবার মুখস্থ থাকার কথা, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, লাস্টে আছে ব্রড ব্যান্ড। 3 রকমের ব্যান্ড আছে। 3 রকমের ব্যান্ডই হচ্ছে ভাই একটু ভালো করে পড়ে ফেলতে হবে। 3 রকমের ব্যান্ডই ভালো করে পড়ে ফেলতে হবে, MCQতে খুব গুরুত্বপূর্ণ। এখন আমাকে বলেন, টেলিফোনে কোন
ব্যান্ড ব্যবহৃত হয়? উত্তর দিবেন এই তিনটার মধ্যে কোনটা। টেলিফোনে কোনটা ব্যবহৃত হয়? আমি জানি আপনি এখন দেখতেছেন ইন্টারনেট নিয়ে মানে ইন্টারনেট দিয়ে দেখতেছেন, সেই ইন্টারনেটটা হচ্ছে ব্রডব্যান্ড। আমার প্রশ্ন, টেলিফোনে কোনটা ব্যবহৃত হয়? ওকে, আচ্ছা, এই যে আমাদের আহসানুল কবির ভাই বলেছেন, অবশ্যই আপনিও পাবেন ভাই, এ প্লাস সবাই পাবেন ভাই, ভালো করে শুধু লিখতে হবে, সহজ সহজ টপিক, রাতে বসে বসে একটু ভালো করে পড়েন তাহলেই পেরে যাবেন। এই যেমন মারিয়া জাহান আপু পেরে গেছে। ভয়েস ব্যান্ড টেলিফোনে সাধারণত ব্যবহৃত হয় ভয়েস ব্যান্ড না ভাই। টুটুল ভাই বলেছে ন্যারো ব্যান্ড না ভাই, টেলিফোনে ব্যবহৃত হবে ভয়েস ব্যান্ড। এর পরবর্তীতে একটা ছোট্ট মেশিন আছে, নাম হচ্ছে পেজার। আমাকে একটু কষ্ট করে বলবেন, পেজারে কোন ব্যান্ড ব্যবহৃত হয়? পেজারে কোন ব্যান্ড ব্যবহৃত হয় একটু বলেন। ডেটা কমিউনিকেশনের উপাদান টুপাদান, ওকে, আচ্ছা, পেজারে কোন ব্যান্ড ব্যবহৃত হয় একটু বলবেন, ঠিক আছে? পেজার একটা যন্ত্র, এটাতে কোন ব্যান্ড ব্যবহৃত হয়? টেলিফোনে ভয়েস ব্যান্ড, উত্তর ঠিক আছে। এখন আপনার কাছে প্রশ্ন, আমাদের পেজার একটা যন্ত্র, সেখানে কোনটা ব্যবহৃত হয়? আচ্ছা, চমৎকার, অনেকেই সঠিক উত্তর দিয়ে ফেলেছেন, ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়, ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়। এখন ব্যান্ডউইথ, এক ভাই বলছে এটা বুঝতেছি না ভাই, ডেটা স্থানান্তরের হার বা ডেটা কতটা দ্রুত যাচ্ছে, ডেটা স্থানান্তরের হার বা ডেটা কতটা দ্রুত যাচ্ছে, সেটাকেই বলা হয় ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ সাধারণত বিট পার সেকেন্ড এককে হিসাব করি। আপনি নিশ্চয়ই বিট পার সেকেন্ডের এই বিট শব্দটা কোত্থেকে আসছে জানেন? বিট শব্দটা আসছে হচ্ছে আমাদের বাইনারি ডিজিট থেকে। তাহলে প্রতি সেকেন্ডে কতটা বিট যাচ্ছে, এটা যেই মাধ্যমে হিসাব করা হয় সেটাকে বলে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথকে 3 ভাগে ভাগ করছি, এই যে ন্যারো ভয়েস আর হচ্ছে ব্রডব্যান্ড। ন্যারোর স্পিড সবচেয়ে কম, ভয়েসের তার চেয়ে বেশি, ব্রডব্যান্ডের সবচেয়ে বেশি। কোনটার স্পিড কত বা এই যে সুন্দর করে লেখা আছে, ঠিক আছে? গতি সাধারণত 45 থেকে 300। এখানে কি সব ন ডং অং এগুলো লেখা, এগুলো আপনাদেরকে পড়া যাবে না, ঠিক আছে? এখানে আমাদের গতি এরকম হয়ে থাকবে, মানে গতি একটু কম হবে, গতি 9600, এই ন রং এগুলো হয়, ন রং হবে না, বিপিএস, ঠিক আছে? মানে হচ্ছে 9600 বিপিএস পর্যন্ত হয়ে থাকে। এই যে এটা প্রশ্ন করেছিলাম টেলিফোন, সো ভয়েস ব্যান্ডে টেলিফোন ব্যবহৃত হয়ে থাকে। একদম বিপিএস এর পূর্ণরূপ গত বোর্ডে আসছিল, একদম সহজ প্রশ্নগুলা, একদমই সহজ প্রশ্ন, বিট পার সেকেন্ড আপনারা পারবেন। এরপর কম্পিউটার থেকে প্রিন্টারে, কার্ড রিডারে, পেন ড্রাইভে ব্যবহার করা হয় ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। বর্তমানে আমরা যা কাজ করি, আমাদের কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, স্যাটেলাইটে, সব কিছুতে এইটা ব্যবহৃত হয়, ঠিক আছে? এখানে গ ন ডং কিছু নাই, এখানে আছে 1 Mbps থেকে 1 Gbps পর্যন্ত এটার স্পিড হতে পারে, ঠিক আছে? Mbps থেকে Gbps। এরপর ডেটাটা যে যাচ্ছে, ডেটাটা কিভাবে যাচ্ছে? সহজ কথা, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, অথবা এটা একটা ডিভাইস, এখানে কি অনেকগুলো তার আছে, প্রত্যেকটা তার দিয়ে সমান্তরালভাবে বিট পরিবাহিত হচ্ছে, নাকি এখানে একটা তার আছে, একটা তার দিয়ে একটা বিট, অথবা কয়েকটা বিট একত্রিত হয়ে একটা ব্লক, এইভাবে ডেটা যাচ্ছে। কিভাবে ডেটা যাচ্ছে? যদি আমাদের অনেকগুলা তার থেকে সমান্তরালভাবে ডেটা পরিবাহিত হয়, একসাথে অনেকগুলো তার দিয়ে অনেকগুলো ডেটা পরিবাহিত হয়, এটা সমান্তরাল। একটা তার দিয়ে যদি পরিবাহিত হয় তাহলে সেটা সিরিয়ালের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ইউএসবি। আপনারা নিশ্চয়ই ইউএসবি ড্রাইভ ব্যবহার করেন, সেই ইউএসবি ড্রাইভে সিরিয়াল থাকে। সিরিয়ালকে 3 ভাগে ভাগ করা যায়, যে বিট সিনক্রোনাইজেশনের ভিত্তিতে, সেটার ভিত্তিতে 3 ভাগে ভাগ করা যায়। আমি নিশ্চিত আপনারা সবাই পারেন, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। কেউ একটু বলেন অ্যাসিনক্রোনাস শব্দের অর্থ কি? আমাদেরকে বলতে হবে, আপনারা এগুলো পারতে হবে। এগুলো থেকে ভাই এমসিকিউ আসবে, টপোলজি থেকে হচ্ছে সিকিউ আসবে, ক্লাউড কম্পিউটিং থেকে সিকিউ আসবে, ডিভাইস থেকে সিকিউ আসবে, ঠিক আছে? একটু বলতে হবে আমাদের অ্যাসিনক্রোনাস এই শব্দটার অর্থ কি, অ্যাসিন শব্দের অর্থ কি, ক্রোনাস শব্দের অর্থ কি?
একটু বলেন কোন ভাষার শব্দ থেকে আসলো? একটু বলেন। আমাদের বিট সিনক্রোনাইজেশনের ভিত্তিতে 3 ভাগে ভাগ করলাম, এই 3 ভাগের প্রত্যেকটার অর্থ কি? যে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, অর্থ কি এগুলার? চমৎকার, আমাদেরকে বলেই দিয়েছেন আমাদের সুমাইয়া আফরিন আপু, রুমা আমিন আপু বলে দিয়েছে। রুমা আমিন আপু বলেছে স্টপ, না আপু স্টপ না, চালিয়ে যাব আমরা, ঠিক আছে। মারিয়া জাহান আপু ঠিকঠাক বলছেন, অ্যাসিনক্রোনাস মানে হচ্ছে সময়ের সাথে নয়, সময়ের সাথে নয়। তাহলে সিনক্রোনাস অর্থ সময়ের সাথে, সময়ের সাথে, এইটা হচ্ছে সময়ের সাথে নয়, এটা হচ্ছে সময়ের সাথে, এটা হচ্ছে সময়ের সাথে। আইসোক্রোনাস, আইসোক্রোনাস, আইসোক্রোনাস অর্থ হচ্ছে আমাদের সমান সময়, সমান সময়, ঠিক আছে। এখন এগুলো কি করে ভাই? এইটার মধ্যে বিট পার বিট একটা একটা করে বিট যায়, এখানে কি হয়? ব্লক বা প্যাকেট আকারে আমাদের পরিবাহিত হয়। আর এই যে ব্লক বা প্যাকেট, এখানে 80 থেকে 132টা ক্যারেক্টার থাকে, আমরা সবার মুখস্থ 80 থেকে 132টা ক্যারেক্টার। এখানে কি হয়? এখানে মাঝখানে থাকে 8টা বিট। মাঝখানে কয়টা বিট থাকে? মাঝখানে থাকে 8টা বিট। শুরুতে থাকে স্টার্ট বিট, পিছনে থাকে স্টপ বিট, সব মিলিয়ে তাহলে কয়টা? 8 আর 2 10টা অথবা 11টা, 10 অথবা 11টা, 10 অথবা 11টা, ঠিক আছে। আচ্ছা, সো এই হচ্ছে অ্যাসিনক্রোনাস। ফার্স্টে বলবেন ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে পরিবাহিত হয়, এটা সময়ের সাথে নয়। এখানে আমাদের মাঝখানে থাকে 8টা বিট, সামনে থাকে স্টার্ট বিট, পিছনে থাকে স্টপ বিট, এবং পরবর্তীতে এখানে সব মিলিয়ে 10টা বা 11টা বিট একসাথে পরিবাহিত হবে। একসাথে মানে একটা একটা করে যাচ্ছে, আবার তারপর স্টার্ট বিট আসতে হবে। গেল। সিনক্রোনাস ব্লক বা প্যাকেট আকারে পরিবাহিত হবে। যেহেতু ব্লক বা প্যাকেট আকারে পরিবাহিত হয়, আলাদা স্টোরেজের প্রয়োজন হবে। আইসোক্রোনাস স্টোরেজ কিচ্ছু লাগবে না। সো এই হলো মোটমাট 3 প্রকার। গেল। এরপর ডেটা ট্রান্সমিশন মোড পড়ারও দরকার নাই ভাই, এক নজর শুধু দেখে যাব। সিমপ্লেক্স একদিকে পরিবাহিত হয়, হাফ ডুপ্লেক্স একই সময়ে একদিকে, পরবর্তী সময় আবার অন্য দিক থেকেও পরিবাহিত হবে। হাফ ডুপ্লেক্স একই সময় উভয় দিকে। যেমন আমি এখন কথা বলতে যাচ্ছি, আপনি শুনেই যাচ্ছেন, কিছু বলতে পারতেছেন না, ওই কমেন্টের বক্সটা বাদ দিলে, তাহলে এটা সিমপ্লেক্স। আবার আমি যখন কথা বলবো আপনি তখন চুপ থাকবেন, আমার কথা শেষ হওয়ার পর আপনি কথা বলবেন, তাহলে হাফ ডুপ্লেক্স। একই সময় দুজনেই চিল্লাচিল্লি করব, তাহলে ফুল ডুপ্লেক্স। একই সময় একদিকে ডেটা প্রবাহিত, ঠিক আছে, একই সময় সবসময় একদিকে ডেটা প্রবাহিত, একই সময় একদিকে যায়, পরবর্তী সময় আবার অন্য দিক থেকে প্রবাহিত হতে পারে, সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। একই সময় উভয় দিকে ডেটা প্রবাহিত হতে পারে, ফুল ডুপ্লেক্স। বলেন ফ্যাক্স এটার মধ্যে কোনটায় পড়বে? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, কোনটাতে পড়বে? আপনাদের কাছে প্রশ্ন, ফ্যাক্স কোনটাতে পড়বে? হাফ ডুপ্লেক্সের উদাহরণ ওয়াকিটকি, ফুল ডুপ্লেক্সের উদাহরণ মোবাইল টেলিফোন, সিমপ্লেক্সের উদাহরণ রেডিও, টেলিভিশন, পত্রিকা, এগুলোর সব। প্রশ্ন, ফ্যাক্স কোন ডেটা ট্রান্সমিশন মোড? উত্তর দিবেন। ওকে। এরপর আমাদের ভাই বলেছে সিমপ্লেক্স। আচ্ছা, ভাই বলছে সিমপ্লেক্স, সঠিক না ভুল বলবো না। আফরিন আপু বলেছে হাফ ডুপ্লেক্স। ওকে, আর কেউ উত্তর দেন? আমাদের সাথে 100 জন মানুষ আছেন, মাত্র 2 জন মানুষ উত্তর দিলে কিভাবে হবে? এই যে আমাদের এক ভাই বলেছে, দেখা যাচ্ছে এখন ভাইরা সবাই হাফ ডুপ্লেক্সের দলে চলে যাচ্ছেন। আচ্ছা, যে ভাই সিমপ্লেক্স বলেছেন, না ভাই আসলে হাফ ডুপ্লেক্সের সঠিক উত্তর। কেমন? সিমপ্লেক্স না ভাই, সিমপ্লেক্স না। তাজরিন আক্তার আপুও বলতেছেন সিমপ্লেক্স, একদমই না আপু, একদমই না, এটা হাফ ডুপ্লেক্স। ফ্যাক্স মেশিন হাফ ডুপ্লেক্স। দেখেন কিভাবে। আপনি যদি ফ্যাক্স করতে চান কাউকে, আগে করতাম, এখন আর যদিও করা হয় না, ফ্যাক্স করতে চান, আপনার বাসায় একটা ফ্যাক্স মেশিন থাকতে হবে, তার বাসায় একটা ফ্যাক্স মেশিন থাকতে হবে। সে তার ফ্যাক্স মেশিনে কাগজটা যখন ঢুকাইছে, আপনার এখান থেকে কাগজটা বের হচ্ছে, আপনি তখন চাইলেও অন্য কাউকে বা ওই লোককে আর ফ্যাক্স করতে পারবেন না। সে ফ্যাক্স কাগজ পাঠাচ্ছে, আপনি রিসিভ করতেছেন, তার কাগজটা পাঠানো শেষ, তারপর আপনি এবার তাকে আরেকটা কাগজ ফ্যাক্স করে পাঠাবেন, তখন সে কাগজটা রিসিভ করতেছে বা তার ফ্যাক্স মেশিন দিয়ে বের হচ্ছে, তখন সেটা রিসিভ করবে। তাহলে এটাই হচ্ছে হাফ ডুপ্লেক্স। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। ফ্যাক্স হচ্ছে হাফ ডুপ্লেক্স। ইউনিকাস্ট ডেটাটা একজন পাবে, এনিকাস্ট ডেটা যে কোনো একজন পাবে, ঠিক আছে, সহজ বুঝতে হবে।
তথ্য যখন একজনের কাছে যায় ইউনিকাস্ট হয়, তথ্য যখন যে কোনো একজনের কাছে যায় এনিকাস্ট হয়, তথ্য যখন কয়েকজনের কাছে যায় মাল্টিকাস্ট হয়, তথ্য যখন একসাথে সবার জন্য উন্মুক্ত তখন ব্রডকাস্ট হয়। যেমন আমাদের এই ক্লাসটা মাল্টিকাস্ট, আমাদের এই ক্লাসটা মাল্টিকাস্ট। এখন আপনার কাছে প্রশ্ন, জিওকাস্ট, জিওকাস্ট কি কাস্ট? মানে ইউনিকাস্ট, এনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট কোনটার মধ্যে পড়বে জিওকাস্ট? আপনাকে বলতে হবে জিওকাস্ট এক ধরনের কি কাস্ট, মানে এগুলোর কোনটায় পড়বে, উত্তর দেবেন জিও কাস্ট কোন ধরনের কাস্ট। ওকে, ব্রডকাস্ট মাল্টিকাস্ট আলোচনা শেষ, প্রশ্ন দেওয়া হয়েছে জিওকাস্ট কোন ধরনের কাস্ট। এখন পর্যন্ত কেউ উত্তর দিতে পারেননি, উত্তর দেন জিওকাস্ট এটি কোন ধরনের কাস্ট। আচ্ছা, এইচএসসি ব্যাচ 2025 জানতে চাচ্ছেন ক্লাস কতক্ষণ পর্যন্ত চলবে? ইনশাল্লাহ আমরা আর 15 থেকে 20 মিনিটের মধ্যে শেষ করব, কেমন? ওকে, চমৎকার, আমাদের আফরিন আপু উত্তর দিয়ে ফেলেছেন। আচ্ছা, দেখা যাক আর কেউ উত্তর করতে পারেন কিনা। তাজরিন আপু ঠিকঠাক। আচ্ছা, তারা দুজনেই একই উত্তর বলেছেন, মাল্টিকাস্ট। কেন মাল্টিকাস্ট? আপনাদের পরীক্ষাগুলো আসতেই পারে জিওকাস্ট কেন এক ধরনের মাল্টিকাস্ট। আমাদের আরবি ভাষা ভাই বলতেছে ফুল ডুপ্লেক্স, ভাই ওটা ফুল ডুপ্লেক্সের কাছেই নাই, ওটা মানে এই ডুপ্লেক্স ম্যাথডেই না, দিকেরই না, ঠিক আছে। একজন বলছেন ইউনিকাস্ট, না এটা মাল্টিকাস্ট, এইটা মাল্টিকাস্ট। কেন? জিওকাস্ট মানে কি? জিওকাস্ট মানে হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চল, একটা নির্দিষ্ট অঞ্চলের মানুষজন ওই ডেটাটা অ্যাক্সেস করতে পারবে। তাহলে খেয়াল করে দেখেন, ওই এলাকার নির্দিষ্ট কয়েকজন, সবার জন্য না, কিন্তু সবার জন্য হলে ব্রডকাস্ট হইতো, সবার জন্য না, একটা এলাকার নির্দিষ্ট কয়েকজন। এখন ওই এলাকার নির্দিষ্ট কয়েকজন, এলাকা বেসিসে এটা হচ্ছে, ওইখানে কি শুধু একজন আছে যে ইউনিকাস্ট হবে? না, অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে, কিন্তু সবাই না যেহেতু, তাই ইউনিকাস্টও বাদ, ব্রডকাস্টও বাদ, জিওকাস্ট এক ধরনের মাল্টিকাস্ট। এটা কিভাবে ঠিক করা হয়? এটা একটা অঞ্চলের বেসিসে, জিওগ্রাফিক্যাল এরিয়ার বেসিসে ঠিক করা কাস্ট। ওকে, ডেটা কমিউনিকেশন মেথড, গাইডেড মিডিয়া বা তার মাধ্যম, আনগাইডেড মিডিয়া বা তারবিহীন মাধ্যম। আমরা জানি তার আছে আবার 3 রকমের, কো এক্সিয়াল, তারপরে আছে হচ্ছে টুইস্টেড পেয়ার, আর আছে হচ্ছে অপটিক্যাল ফাইবার, টুইস্টেড পেয়ার, অপটিক্যাল ফাইবার। দয়া করে আপনারা যারা যারা যে 100 জন ক্লাসটা করতেছেন, দয়া করে এই 3টা তার খুব ভালো করে পড়ে যাওয়ার ট্রাই করবেন। এই 3টা তার খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার হলে আনগাইডেড মিডিয়া বা তার বিহীন যে মাধ্যমগুলো আছে, তার বিহীন যে মাধ্যমগুলো আছে, যেমন আছে রেডিও ওয়েভ, যেমন আছে হচ্ছে আমাদের মাইক্রোওয়েভ, ইনফ্রারেড ওয়েভ, ওয়েভের চেয়েও এই তারগুলা বেশি গুরুত্বপূর্ণ, তারগুলো বেশি গুরুত্বপূর্ণ। প্রথমত আমাদেরকে রুমা আমিন আপু বলেছেন বন্যার প্রচার কি মাল্টিকাস্ট? উত্তর হচ্ছে না। বন্যার প্রচার কোথায় করতেছেন সেটার উপরে নির্ভর করা হয়। বন্যার প্রচার ওই করেন, টিভির মধ্যে করেন। টিভি, আমার বাড়িতে কিন্তু বন্যা হচ্ছে না, আমি থাকি ঢাকাতে, বন্যা হচ্ছে সিলেটে, আমিও দেখতে পারতেছি, তাহলে এটা একটা ব্রডকাস্ট। কিন্তু মনে করেন আমার ওই বন্যার প্রচারটা ওই অঞ্চলের নির্দিষ্ট স্থানীয় কোনো একটা রেডিওতে খবরটা প্রচার করা হচ্ছে, তাহলে কি হবে? তাহলে আমাদের এই যে স্থানীয় রেডিওতে প্রচার করার কারণে শুধু ওই অঞ্চলের মানুষরা পাবে, তাহলে এইটা একটা জিওকাস্ট। তাহলে এইটা হবে জিওকাস্ট। বন্যার খবরটা কোথায় প্রচার করা হচ্ছে এইটার উপরে নির্ভর করা হবে। এরপর অপটিক্যাল ফাইবার, এক ভাই বলতেছে তারবিহীন মাধ্যম। আমি বোধহয় এটা দেখলাম, কেউ একজন এটা বলছে, ভাই সরি টু সে, আপনি এটাতে নিশ্চিত থাকেন আপনি ভুল, ঠিক আছে। অপটিক্যাল ফাইবার সরু তার ভাই, একদম নিশ্চিত থাকেন সরু তার। কিসের মতো তার? ভাই কাচের তন্তুর মতো, ঠিক আছে, কাচ দ্বারা তৈরি চুলের মতো সরু তন্তু বা তার এটা, ঠিক আছে। এই 3টা তারের গঠন ভালো করে পড়ে যাবেন, ঠিক আছে। আমাদের থিন নেট, থিক নেট কি জিনিস পড়ে যাবেন ভালো করে, গঠন এই 3টা তারের লাগবে, একটু কষ্ট করে দেখে যেতে হবে। এরপর অপটিক্যাল ফাইবারের মাধ্যমে খুব সহজে তথ্য আদান প্রদান করা যায়, কিন্তু অপটিক্যাল ফাইবারকে বাঁকানো যায় না, খুব বেশি বাঁকানো যায় না, 30 ডিগ্রির বেশি বাঁকানো যায় না। অপটিক্যাল ফাইবার প্রচণ্ড দামি। অপটিক্যাল ফাইবারের মধ্যে তারের মধ্যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। এটা কিভাবে হয়? মাহবুবুর রহমান স্যারের বইতেও আছে, মুজিবুর রহমান স্যারের বইতেও আছে, একটু দেখে যাবেন।
তারের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় তারের মধ্যে আসে, অপটিক্যাল ফাইবারে তারের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন মানে কি অনুধাবনে জিজ্ঞেস করে ভাই, সো একটু দেখে যাবেন, তাহলে এই 3টা তার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তীতে আমাদের তারগুলো নিয়ে ব্যাখ্যা ট্যাখ্যা করছে। ওয়েভগুলো নিজেরা দেখবেন কম গুরুত্বপূর্ণ। আমরা যেখানে চলে আসব মোবাইল টেলিফোনের প্রজন্মগুলো নিজেরা পড়বেন, খুব বেশি গুরুত্ব না, প্রজন্ম থেকে এমসিকিউ দিয়ে থাকে সাধারণত। আচ্ছা জি এর যুগে ওকে। এর পরবর্তীতে আছে এই প্যান ল্যান ম্যান ক্যান ওয়ান। প্যান ল্যান ক্যান ম্যান ওয়ান। আপনি জানেন পার্সোনাল, দুঃখিত, আপনি জানেন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, তারপর হচ্ছে আমাদের মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। পূর্ণরূপ মুখস্থ, পূর্ণরূপের পর প্রত্যেকটার ব্যাপ্তি কতটুকু দেখে যাবেন। ব্যাপ্তি প্রত্যেকটার ব্যাপ্তি এবং হচ্ছে কোনটা কোথায় ব্যবহার করা হয় একটু কষ্ট করে দেখে যাবেন। ঠিক আছে, ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক একটা স্কুল কলেজের জন্য বা হচ্ছে আমাদের ক্যাম্পাসে বড় কোনো অফিস বিল্ডিংয়ে এগুলো ব্যবহৃত হবে। ঠিক আছে, আমাদের অন্তর ভাই অনেকক্ষণ পরে এসে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ভাই। ওকে, কষ্ট করে এখন ভাই আসছেন, উত্তর দেন। যদি একটা ক্যাম্পাসের ভিতরে মনে করেন একটা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ল্যান নেটওয়ার্ক স্থাপন করা হয়, তাকে কি বলা হবে? তাকে কি বলা হবে? কোনো একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি আমরা ল্যান নেটওয়ার্ক স্থাপন করি তখন তার নাম কি হবে? ওকে, এই যে আমাদের আরবি ভাষার ভাই বলতেছে ইনশাল্লাহ এগুলো পারবেন ভাই, এগুলোই আসবে ভাই পরীক্ষায়, একদম সহজ সহজ জিনিসপত্র। এরপর এগুলো যদি পারেন, আচ্ছা ভার্সিটিতে যখন ল্যান স্থাপন করে তখন তাকে বলে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, এই যে নিয়াজউদ্দিন ভাই বলে দিছে। আচ্ছা এরপর খুবই গুরুত্বপূর্ণ নেটওয়ার্কিং ডিভাইস, খুবই গুরুত্বপূর্ণ নেটওয়ার্কিং ডিভাইস। শুরু করার আগেই বলে ফেলা ভালো ভাই, আপনার মুখস্থ করে ফেলেন সুইচ এবং হচ্ছে হাব, এদের মধ্যে পার্থক্য। ভাই বিশ্বাস করেন অনুধাবনে এই প্রশ্ন প্রতিবার কোনো না কোনো বোর্ডে ছিল, সুইচ আর হাবের মধ্যে কোনটাকে বুদ্ধিমান যন্ত্র হিসাবে আমি বলবো, সুইচ আর হাবের মধ্যে কোনটা আমার বুদ্ধিমান যন্ত্র, প্রতিবার আসা একটা কমন প্রশ্ন। ঠিক আছে, সো এইটা পারতে হবে। সুইচ আর হাবের মধ্যে পার্থক্য জানতে হবে। পার্থক্য কি? খুব সহজ, এইটা নির্দিষ্ট ডিভাইসে তথ্য প্রেরণ করে, সহজ বাংলা। আর হাফ কি করে? সবগুলোতে একসাথে ডিভাইস পাঠায় দেয়, সবগুলো ডিভাইসে অ্যাট এ টাইম ডাটা পাঠায় দেয়। এইটার পার্থক্য ভাই প্রতিবার কোনো না কোনো বোর্ডে আসছে, একটু দেখে যাবেন। এরপর নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা নিক কার্ড, এটা বিল্ট ইন আকারে থাকে, মানে হচ্ছে কম্পিউটারে আগে থেকেই তৈরি করা থাকে। এটাকে ল্যান কার্ডও বলা হয়। মাদারবোর্ডের ভিতরে এইটা বিল্ট ইন আকারে থাকবে। মডেম হচ্ছে ভাই মডুলেটর ডিমডুলেটর, একবার হচ্ছে ডিজিটালকে অ্যানালগ করতে পারে, অ্যানালগকে ডিজিটাল করতে পারে। ঠিক আছে, এই হচ্ছে কথাবার্তা। এরপর আমাদের আছে রাউটার কি করে? আমাদের বাসার ভিতরে আমরা যে ইন্টারনেট আনি, আমরা কিভাবে আনি একটু ভাবেন। আমাদের যে ব্রডব্যান্ডের লাইনটা আছে ওটা এনে আমার ইন্টারনেটের এখানে লাগিয়ে দেওয়া হয়। এর পরবর্তীতে সেখান থেকে ডেটা প্যাকেট বিভিন্ন কম্পিউটারে পৌঁছে যায়। সো এটাকে বলা হয় পোস্টম্যান। কেন পোস্টম্যান বলে? পোস্টম্যানের কাজ কি? টপোলজি থেকে কি কোশ্চেন আসবে না? আপু টপোলজি খুবই গুরুত্বপূর্ণ, টপোলজি থেকে আসবে না একবারও কিন্তু আমরা বলি নাই, টপোলজি খুবই গুরুত্বপূর্ণ, আসতে পারে। যেগুলো কম ইম্পর্টেন্ট, মোবাইল ফোনের বিভিন্ন প্রজন্ম আছে, বিভিন্ন ওয়েভ আছে, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড ওয়েভ, এগুলো একটু কম আসে। বা টপোলজি, তারপর হচ্ছে এই ডিভাইসগুলো, তারপর হচ্ছে ক্লাউড কম্পিউটিং, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, একে পোস্টম্যানের সাথে তুলনা করে গেটওয়ে, একটা নেটওয়ার্কে অন্য নেটওয়ার্কের সাথে যুক্ত করে রিপিটার, আমার এক ডিভাইস থেকে অন্য ডিভাইসের দূরত্ব অনেক বেশি, সো ডেটাটা সিগন্যালটা দুর্বল হয়ে যাচ্ছে, তার কারণে মাঝখানে একটা রিপিটার যুক্ত করব। দুর্বল হয়ে যাওয়া সিগন্যালকে, দুর্বল হয়ে যাওয়ার ডাটাকে আমার হচ্ছে এটি শক্তিশালী করে তোলে। পোস্টম্যান ফার্স্টে নিজের কাছে সব কিছু আসে, তারপর সবার বাড়ি গিয়ে চিঠিটা দিয়ে দেয়। সো রাউটার যখন লাগায় আপনার দেখবেন ব্রডব্যান্ডের মাধ্যমে আপনার এখানে নেট আসছে, তারপর আপনার বাসায় কেউ মোবাইল টিপতেছে, কেউ কম্পিউটার চালাচ্ছে, সবার কাছে ডেটাটা প্যাকেট আকারে পৌঁছে দিচ্ছে। তাই এইটা হচ্ছে পোস্টম্যানের সাথে তুলনা। ব্রিজ এইটাও একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করে। তারপর
নেটওয়ার্ক টপোলজি, পড়ে টোরে কোনো লাভ হবে না, ছবি আঁকতে হবে। স্টার টপোলজি সবাই জানি, একটা কেন্দ্রীয় ডিভাইস থাকবে। কি থাকবে? কেন্দ্রীয় ডিভাইস থাকবে। এইটার নামে হাব, এইটার নামে সুইচ। হাব ব্যবহার করলে কম দাম, সুইচ ব্যবহার করলে দাম বেশি। হাব ব্যবহার করলে সবগুলোতে একসাথে পাঠাবে, সুইচ ব্যবহার করলে যেটা বলবো শুধু ওইটাই পাঠাবে, আমরা সবাই জানি। এরপর যে কোনো একটা ডিভাইস নষ্ট হয়ে গেছে, একটা ডিভাইস নষ্ট হয়েছে, টপোলজির কি হবে? ভাই কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না টপোলজির। ঠিক আছে ভাই? ভাই মেইনটা নষ্ট হয়ে গেছে, হাব নষ্ট হয়ে গেছে, টপোলজির কি হবে? পুরোটা শেষ, পুরোটা শেষ। ঠিক আছে ভাই? সো এই হচ্ছে আমার স্টার টপোলজি। ছবি আঁকতে জানতে হবে, এটার সুবিধা অসুবিধা লিখতে পারতে হবে। সুবিধা অসুবিধা লিখতে অবশ্যই পারতে হবে। আমাদের কিন্তু টপোলজিগুলোর সুবিধা অসুবিধা খুব বেশি বেশি আসে। ঠিক আছে? ইম্পর্টেন্ট কোনটা? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের নিচে যে দুইটা আছে, ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি, আগে বাদ। আপনি হচ্ছে কষ্ট করে এগুলো পড়ে যাবেন। আপনি যদি বলেন এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা, ম্যাশ, স্টার এবং বাস। ম্যাশ, স্টার এবং বাস। যদি বলেন এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা, উত্তর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টার টপোলজি, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টার টপোলজি। ঠিক আছে? এর পরবর্তীতে রিং টপোলজি। আমরা রিং টপোলজি আঁকবো রিংয়ের মতো। আমরা জানি একটা তার নষ্ট হয়ে গেছে, শেষ। একটা ডিভাইস নষ্ট হয়ে গেছে, শেষ। বাস টপোলজি, একটা মূল তার থাকে, একটা ব্যাকবোন থাকে, সেটার সাথে ছোট ছোট তার দিয়ে অন্যান্য ডিভাইসগুলো সংযুক্ত থাকে। সহজ হিসাব। মেশ টপোলজি, প্রতিটা ডিভাইস প্রতিটার সাথে সরাসরি সংযুক্ত থাকে। প্রতিটা ডিভাইস প্রতিটার সাথে সরাসরি সংযুক্ত থাকে। ওকে, এর পরবর্তীতে আচ্ছা, আমাদেরকে খায়রুন্নেসা আপু একটা কথা বলছে, এর আগে আরেক ভাই আরেকটা প্রশ্ন করছে, এই যে সরি আরেকজন আপু প্রশ্ন করছে, ওকে, চন্দ্রিকা আপু প্রশ্ন করেছে, যদি ভাই কথাবার্তা বোঝেন, যদি আপনাকে টপোলজি আসে, ছবি না আঁকলে হবে কিনা আপনি জিজ্ঞেস করছেন, উত্তর হচ্ছে না, হবে না। ছবি আঁকাই লাগবে, ছবি আঁকাই লাগবে। টপোলজি মানে ছবি আঁকাই লাগবে। যদি না আঁকেন, আপনার একটা মার্ক আপনি রেখে চলে আসছেন পরীক্ষার হলে। 1 মার্ক পরীক্ষার হলে মনে করবেন রেখে চলে আসছেন। ঠিক আছে? 4 মার্কের মধ্যে আপনাকে 2 দিবে, সর্বোচ্চ হয়তো 3-4ই পেতেন, আপনি 2 পাবেন, সহজ হিসাব। এর পরবর্তীতে আমাদের টপোলজি 6 ধরনের, আপনি 6 প্রকারে লিখবেন যদি পরীক্ষায় আসে। যদিও এই টাইপের প্রশ্ন দেয় না, কারণ এই টপোলজিটা নিয়ে হচ্ছে ঝামেলা। হাইব্রিড টপোলজি কোনো মৌলিক টপোলজি না, অনেকগুলো টপোলজি একত্রিত হলে তারা বলে হাইব্রিড টপোলজি। আচ্ছা, অনেকগুলো টপোলজি একসাথে হলে হাইব্রিড টপোলজি বলা হয়। আচ্ছা, এরপর যেটা বলতেছিলাম, ম্যাশ টপোলজি। সবার নিশ্চয় জানা আছে ম্যাশ টপোলজিতে ডিভাইসের সংখ্যা কিভাবে গণে। ম্যাশ টপোলজিতে কয়টা ডিভাইস, মনে করেন আমি বলে দিয়েছি কতগুলো ডিভাইস আছে, তারের সংখ্যা কিভাবে গুণে আপনি বের করবেন সেইটা আপনাকে বলতে জানতে হবে। ঠিক আছে? আমি নিশ্চিত আপনারা সবাই সূত্রটা পারেন। এরপর ট্রি টপোলজি, গাছের মতো নামবে, সো এটাই হবে ট্রি টপোলজি। ঠিক আছে? এরপর লাস্ট হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং হচ্ছে আমাদের নেটওয়ার্কিং সুবিধাযুক্ত। নেটওয়ার্কিংয়ের সুবিধা হলে মনে করেন ওকে, এই তো মারিয়া জাহান আপু আমাদেরকে বলে দিয়েছে n × n-1 / 2। আপনারা সূত্রটা জানেন দেখা যাচ্ছে। আর এখানে n হচ্ছে ডিভাইসের সংখ্যা, বা নোডের সংখ্যা। একজন আমার হঠাৎ করে বলছে, ভাই নোড কি? ভাই নোড বলুক, ডিভাইস বলুক, ডিভাইস বলুক, যেটাই বলুক না কেন, আপনি বুঝবেন n দ্বারা এটারে বোঝানো হচ্ছে, n দ্বারা এইটাকেই বোঝানো হচ্ছে। ঠিক আছে? ম্যাশ টপোলজি সর্বাধিক নির্ভরযোগ্য কেন? একটা থেকে আরেকটাতে ডেটা সবচেয়ে বেশি স্পিডে ম্যাশ টপোলজিতে যেতে পারে, সরাসরি যেতে পারে। কিন্তু ম্যাশ টপোলজি একটু ব্যয়বহুল, কারণ এখানে হচ্ছে অনেকগুলো তার লাগে। আচ্ছা, ক্লাউড কম্পিউটিংয়ের 3টা বৈশিষ্ট্য: রিসোর্স অ্যাবিলিটি, অন ডিমান্ড, পে অ্যাজ ইউ গো। আপনার যদি ডিভাইসে জায়গা না থাকে, তখন আপনি ক্লাউড ভাড়া করে জিনিসগুলো রাখতে পারবেন। ঠিক আছে? ক্লাউড ভাড়া করে জিনিসগুলো রাখতে পারবেন। সো এই কারণে হচ্ছে ক্লাউড ভাড়া করা হয়। রিসোর্স অ্যাবিলিটি, যত চাইবেন তত, যত রিসোর্স আপনি চাইবেন তত। অন ডিমান্ড, চাহিদা মাত্রই পাবেন। পে অ্যাজ ইউ গো, আপনি হচ্ছে টাকা প্রদান করলেই এটা পেয়ে যাবেন। সহজ হিসাব। এই হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের 3 বৈশিষ্ট্য। আর আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো না। এরপর সংখ্যা পদ্ধতির রূপান্তর। এখানে
অনেকগুলো সংখ্যা পদ্ধতির রূপান্তর আছে। বা বিলিভ করেন আমাদের ক্লাসটা এখন হচ্ছে মানে আমাদের হাতে অতটা সময় নেই যে আপনাকে ধরে ধরে বোঝাবো। আমি নিশ্চিত আপনারা সবাই এটা পারেন। যারা হচ্ছে এমসিকিউতে পারবেন না, সংখ্যা পদ্ধতি রূপান্তর পারবেন না, তাদের জন্য একটা সলভ আমরা বলতে পারি। সেটা হচ্ছে, মনে করেন এটা কি সংখ্যা আপনি জানেন, এইটা মনে করেন একটা ডেসিমাল নাম্বার। এটা কি নাম্বার একটা ভাই? ডেসিমাল নাম্বার। সহজ কথা বোঝেন, এটা একটা আমাদের ডেসিমাল নাম্বার নিতে হবে বাইনারিতে। পরীক্ষার হলে যদি দশমিক ছাড়া, কথা বোঝেন, দশমিক ছাড়া কোনো একটা ডেসিমাল নাম্বার দিছে, বলছে এটার বাইনারিতে নাও। দশমিক ছাড়া কোনো একটা অক্টাল সংখ্যা দিছে, বলছে এইটারে আপনার যা খুশি সেটাতে নাও। আপনারা বলছে এই আমাদের ভাই বলছে আস্কি কোড কি ভাই আস্কি কোড আপনি কি পারবেন না? এটা কোনো কথা? আস্কি কোড হচ্ছে এক ধরনের আলফা নিউমেরিক কোড, ঠিক আছে? আপনি যদি পূর্ণরূপ জানতে চান, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটা হচ্ছে আস্কি কোডের পূর্ণরূপ। আস্কি কোডের 7টা বিট হতে পারে, 8টা বিট হতে পারে। যদি 7টা বিট হয় তাহলে 2 টু দি পাওয়ার 7, 100 কয়টা 2 টু দি পাওয়ার 7 করলে কত হয় হিসাব করে বের করবেন, 128টি সম্ভবত। তার জন্য হচ্ছে চিহ্ন তৈরি হয়। 2 টু দি পাওয়ার 8 হলে 256টা চিহ্ন তৈরি হবে, ঠিক আছে? এই হচ্ছে আস্কি কোড, ঠিক আছে? আমেরিকান স্ট্যান্ডার্ড আস্কি, ASC, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। 7টা হতে পারে, 8টা হতে পারে বিট, সো 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 8টা চিহ্ন। আচ্ছা, যেটা বলছিলাম, যখন চিহ্ন ছাড়া কোনো একটা সংখ্যাকে আপনার বলবে চেঞ্জ করতে, তখন আপনারা যেটা করবেন, ক্যালকুলেটর অবশ্যই আপনি নিয়ে যাবেন পরীক্ষার হলে। আমি জানি ক্যালকুলেটর আপনি নিয়ে যাবেন। যদি পারেন একটা ক্যালকুলেটর আছে 991 ইএস। কি ক্যালকুলেটর ভাই? 991 ইএস। এই ক্যালকুলেটরটা নিয়ে যাবেন। এই ক্যালকুলেটরটা নিয়ে যাওয়ার পর আপনি জানেন ক্যালকুলেটরের শুরুতে একটা বাটন থাকে, নাম হচ্ছে অন বাটনের পাশে আপনি দেখবেন আরেকটা বাটন আছে, সেটা নাম হচ্ছে মুড, MODE। আপনি এই মুড বাটনে ক্লিক করবেন। আপনি কি করবেন? মুড বাটনে ক্লিক করবেন। মুড বাটনে ক্লিক করার পর দেখবেন অনেকগুলো লেখা আসে। সেখানে 4 নম্বরে দেখবেন লেখা আছে বেজ এন। কি লেখা আছে ভাই? 4 নম্বরে লেখা আছে বেজ এন। আপনি ক্যালকুলেটরের মধ্যে 4 ক্লিক করবেন। ফার্স্টে ক্যালকুলেটরটা অন করছেন, মোড বাটন চাপ দিচ্ছেন, 4 দিয়ে আপনি বেজ এন এইটা ক্লিক করছেন। ক্লিক করার পর আপনি দেখবেন এবার আপনার ক্যালকুলেটরে উঠতেছে ডেসিমাল। উঠতেছে। এইবারে হচ্ছে আপনি কোনো একটা সংখ্যাকে, মনে করেন আপনার দিচ্ছে 26, মনে করেন দিচ্ছে 72, যেই সংখ্যা দেখ না কেন, আপনি ফার্স্টে সংখ্যাটা লিখবেন, সমান চিহ্ন দিবেন। সমান চিহ্ন দিলে সংখ্যাটা ডেসিমালে চলে যাবে। ক্যালকুলেটরে খুঁজবেন, লেখা আছে বাইনারি, লেখা আছে হেক্সা, লেখা আছে আমাদের কি বলে অক্টাল। সো আপনি সাথে সাথে সেইটাতে নিয়ে যেতে পারবেন। একদম সহজ। আপনাদের কষ্ট করে একটু এই ক্যালকুলেটরটা নিয়ে যেতে হবে। অন্য ক্যালকুলেটরটাতে আছে কিনা ভাই আমি জানি না, আমার ক্যালকুলেটরটা এইটা, সো আমারটাতে এটা আছে। এটা একটু নিয়ে যাবেন, তাহলে আপনার 2-এর পরিপূরক বলেন, তারপর হচ্ছে 2-এর পরিপূরকে এই জাতীয় ছোট সংখ্যাই করতে বলবে, এমসিকিউতে ধূপধাপ করে উত্তর বের করে ফেলবেন। ধূপধাপ করে ফার্স্টে অন করবেন, মুড চাপ দিবেন, তারপরে 4 নম্বরে দেখবেন বেজ এন, এটা উঠবে। 4 ক্লিক করবেন। 4 ক্লিক করার পর দেখবেন সুন্দর করে ক্যালকুলেটরে লেখা উঠবে ডেসিমাল। যে কোনো একটা সংখ্যা 26 আপনি ডেসিমালে দিচ্ছেন, এটা অক্টালে কত সে বলে দিবে, বাইনারিতে কত বলে দিবে, হেক্সাডেসিমালে কত সে বলে দিবে। পরিষ্কার কথাবার্তা। ওকে, ক্যালকুলেটর দিয়েই আপনি এগুলো সবগুলোই মোটামুটি করতে পারবেন। যদি দশমিক থাকে 26.678, বা এবার কি করব, বা এইবার আর ক্যালকুলেটর দিয়ে কিচ্ছু করা যাবে না। অহেতুক ক্যালকুলেটর চেপে আর লাভ নাই। দশমিক থাকলে হাতে কলমে করা স্টার্ট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আশা করি কথা কিছুটা বুঝতে পেরেছেন। এরপর বাইনারি যোগ, বাইনারি বিয়োগ আসার সম্ভাবনা এমসিকিউতে আছে, নর্মালি আসার সম্ভাবনা নাই। আপনারা কষ্ট করে শুধুমাত্র আমাদের 2-এর পরিপূরকটা দেখবেন। 2-এর পরিপূরক কীভাবে করে অনেকে হয়তো ভুলে গেছেন, একটাবার বলে ফেলি। কোনো একটা সংখ্যা মনে করেন হচ্ছে 22, মনে করেন 72, যে কোনো একটা সংখ্যা বলছে 2-এর পরিপূরক বের করো। ফার্স্টে আপনি ওই সংখ্যাটাকে বাইনারিতে নেবেন, নিছেন। বাইনারিতে নেওয়ার পর আপনি দেখলেন ওই সংখ্যাটাকে 22কে বা 72কে বাইনারিতে নেওয়ার পর 5টা অঙ্ক আসছে।
আপনি দয়া করে ওইটাকে 8টা অঙ্কের রূপ দেবেন, 8 বিট করতে হবে। সো সামনে 3টা জিরো বসাই দিবেন, সামনে 3টা জিরো বসাই দিবেন। হয়ে গেছে আমার বাইনারিতে রূপ দেয়া। এরপরে একের পরিপূরক করব। একের পরিপূরক কিভাবে করে এখানে থাকা প্রত্যেকটা স্টুডেন্ট জানে। ভাই সংখ্যাটাকে বদলাই দিলেই একের পরিপূরক, সংখ্যাটাকে উল্টে দিলেই একের পরিপূরক হয়ে যাবে, সংখ্যাকে উল্টে দিলেই একের পরিপূরক হয়ে যাবে। তার সাথে 1 যোগ করব, তার সাথে জাস্ট 1 যোগ করব, 2 এর পরিপূরক। তার সাথে জাস্ট 1 যোগ করব, 2 এর পরিপূরক হয়ে যাবে। পরীক্ষা অনেক আসে 22 এর সাথে -13 যোগ করো। কিভাবে করব? মাথায় বাড়ি পড়ছে, মাথায় বাড়ি কিভাবে করব ভাই? ভাই সহজ, 13 আছে না, 13কে ফার্স্টে আমার কি করতে হবে, আছে কোথায়, আছে ভাইয়া ডেসিমালে, নিয়ে যেতে হবে ভাইয়া আমার বাইনারিতে। আচ্ছা 13কে যদি নিয়ে যাই, একটু কষ্ট করে নিয়ে যেই একবার দেখাই, মনে করি 6 দুগুণে 12, ভাগশেষ হইল 1, 3 দুগুণে 6, ভাগশেষ হইল 0, 2 একে 2, ভাগশেষ হইল 1, তারপর 0 এখানে রইল 1। তাহলে আমার এখানে আসতেছে 1101। কয়টা অঙ্ক ভাই হয়েছে? আমার এখানে 4টা হয়েছে ভাই। কষ্ট করে তাহলে বসাই দিলাম, হয়ে গেছে আমার বাইনারিতে রূপ দেয়া। বাইনারিতে রূপ দেওয়ার পর জাস্ট উল্টে দিলাম, ঠিক আছে ভাই, উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর মানে যেখানে 0 আছে সেখানে 1 লিখছি, যেখানে 1 আছে সেখানে 0 লিখছি, উল্টে দিছি। উল্টে দেওয়ার মাত্রই এটা কি হয়ে গেছে, একের পরিপূরক হয়ে গেছে ভাই। তার সাথে 1 যোগ করে নিন, 1 যোগ করে নিলেই হয়ে যাবে 2 এর পরিপূরক। 1 যোগ করে নিলেই হয়ে যাবে 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক হলেই আমার 13 হয়ে যাবে আমার -13 হয়ে যাবে। কি ভাই? -13। 22-এর সাথে 22কেও তখন আমি অবশ্যই এভাবে 8 বিটের একটা সংখ্যা নিব, 2টা যোগ করব, কাহিনী শেষ। 2টা যোগ করব, কাহিনী শেষ। এই গেল বাইনারি যোগ বিয়োগ। আচ্ছা চিহ্নযুক্ত সংখ্যা 2 এর পরিপূরক বলে ফেলছি, কোডের ধারণা এগুলো আপনি পারবেন। এরপর এই দা এন্ড চলে আসছে। আচ্ছা আমরা শেষ করব, ঠিক আছে? আচ্ছা ওকে। আচ্ছা আমাদের 2 এর পরিপূরকের ক্ষেত্রে আপনি 8 বিটই নেবেন, 2 এর পরিপূরকের ক্ষেত্রে 8 বিটই নেবেন। লাস্ট লজিক গেট সম্পর্কে কিছু বলবো কিনা ভাই? আলাদা করে আপু, আলাদা করে লজিক গেট আসার পসিবিলিটি খুব কম। আপনার যেটা আসবে সেটা হচ্ছে সমন্বিত বর্তনী বা সমবায় বর্তনী। সমবায় বর্তনীর মধ্যে আপনাকে আমি 3টা পড়তে বলছি, কোডার, এনকোডার, দুঃখিত সরি, এনকোডার, ডিকোডার, অ্যাডার। এনকোডার, ডিকোডার, অ্যাডার। অ্যাডারের মধ্যে আপু স্পেসিফিকলি হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন একটু দেখে যাবেন। হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন একটু কষ্ট করে দেখে যেতে হবে। এর পাশাপাশি তারপর আমাদের আপনারা এনকোডার, ডিকোডারের লজিক গেট অঙ্কন দেখে যেতে হবে, ঠিক আছে? যারা যারা এইটা পারবেন না আপনারা কষ্ট করে আমাদের এই পেজটাতে, এই ফোকাস পেজেই কষ্ট করে একটু ভিডিও অপশনটাতে যাবেন, সেখানে আমার আগের লজিক গেটের একটা ক্লাস আছে, কষ্ট করে একটু দেখবেন, কষ্ট করে এটা একটু দেখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। 3.1 থেকে তো প্রশ্ন থাকবেই, 3.1 থেকে প্রশ্ন থাকবে, তবে তার সাথে 3.2 জুড়ে দিতে পারে। অর্থাৎ একটাই সৃজনশীল গ নম্বর প্রয়োগ আসবে 3.1 থেকে, উচ্চতর দক্ষতা আসতে পারে 3.2 থেকে, তখন ভাই বিপদে পড়ে যেতে পারে। সো এই কারণে 3.1, 3.2 দুইটাই একটু ভালো করে দেখে যাবেন। ওকে, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। 3টা চ্যাপ্টার নিয়ে আমরা বিস্তারিত কথাবার্তা বলার চেষ্টা করেছি। আমার বিশ্বাস HTML-টা আপনারা খুব সহজে পারবেন। আর পঞ্চম অধ্যায়টার উপরে পূর্ণাঙ্গ বিস্তারিত আপনারা যদি একটু দেখতে চান, তাহলে কষ্ট করে আবারও আগের মতো আমাদের ভিডিও সেকশানে যাবেন, সেখানে আমার নিজে নেওয়া অ্যারের উপরে ক্লাস, তারপরে হচ্ছে আমাদের কন্ট্রোল, যে আমাদের স্টেটমেন্টগুলো রয়েছে কন্ট্রোল স্টেটমেন্ট, সেখানে হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, লুপিং কন্ট্রোল স্টেটমেন্ট, প্রত্যেকটার উপরে বিস্তারিত ক্লাস পেয়ে যাবেন। যদি ইচ্ছে হয় সেই ক্লাসগুলো দেখে নেবেন এবং ইনশাআল্লাহ আপনাদের HSC পরীক্ষায় ICT-তে খুবই ভালো একটি মার্কস অর্জন করে নেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।